যদিও দেখে মনে হচ্ছে কোথাও কোনো ভুল হয়নি, কিন্তু আসলে উত্তরটা সঠিক নয়। তোমরা 9, 10 লাইন পড়ছো? তোমরা এই বই খোলো নাই? তো তোমাদের 9, 10 বই থেকে আমি পড়তেছি এখন। তোমাদের 9, 10 এর বইয়ে লেখা আছে এইগুলা কথাবার্তা, ঠিক আছে? যদিও দেখে মনে হচ্ছে কোথাও কোনো ভুল হয়নি, কিন্তু আসলে উত্তরটা সঠিক নয়। তার কারণ হচ্ছে আমরা মধ্যাকর্ষণজনিত ত্বরণের মান ধরেছি 9.8। পৃথিবীর কাছাকাছি দূরত্বের জন্য এটি সঠিক, কিন্তু যদি অনেক উপরে উঠে যায় তখন এর মান কমতে থাকে। আমরা তখন এই সূত্র ব্যবহার করতে পারি না। আমরা কিন্তু ধরে নিছি জি এর মানের পরিবর্তন হচ্ছে না। দেখছো একটু আগে যে কথাগুলো বললাম সুন্দরভাবে তোমার 9, 10 এর বইয়ে বলা আছে। তো বইয়ের ভুলের পাশাপাশি বইয়ে কিন্তু অনেক ভালো জিনিস থাকে যেটা তোমরা দেখো না। তোমরাও ফেসবুক থেকে দেখে কথা বলো, বইয়ে কিন্তু অনেক ভালো ভালো জিনিস বলা আছে। এবং এখানে খেয়াল করে কি বলছে, এই সমস্যার বেলায় সেটা সত্য না, তাই আমরা এখন পর্যন্ত যেটুকু শিখেছি সেই বিদ্যা দিয়ে এটা সমাধান করতে পারবো না। দেখছো তোমার লিমিটেশন তোমার বুঝাই দিচ্ছে, কিন্তু তুমি জানতো না সেটা। না পারলেও খুব একটা ক্ষতি হবে না, কারণ এত তীব্র গতিতে কোনো কিছুকে ছুড়ে দিলে বাতাসের সাথে ঘর্ষণের যে তাপ উৎপন্ন হয় সেই তাপে এটা জলে পুড়ে শেষ হয়ে যাবে। 9, 10 এর জন্য এটাই এন্ড অফ দ্য স্টোরি, যে যেটা মারছি সেটা জলে পুড়ে ছারকার হয়ে যাবে। আমার এটা অ্যাটেন্ড না করলেও চলবে, বাট ইন্টার ওঠার পরে এটা তোমাদের একটা নতুন টপিক যেটা তোমরা পড়বা মহাকর্ষ বিকর্ষে যাওয়ার পরে। চ্যাপ্টার 2 হচ্ছে ভেক্টর, চ্যাপ্টার 3 হচ্ছে গতিবিদ্যা, চ্যাপ্টার 4 হচ্ছে নিউটনের মেকানিক্স, চ্যাপ্টার 5 হচ্ছে কাজশক্তি ক্ষমতা, চ্যাপ্টার 6 হচ্ছে এই চ্যাপ্টারটা মহাকর্ষ বিকর্ষ। তখন তোমরা এটা শিখবে। বোঝা গেছে কিনা? তো দেখো তোমাদের 9, 10 এর বই থেকে এখন আমি পড়াচ্ছি, তোমরা 9, 10 এর বই থেকে অনেক কিছু এখনো খেয়াল করো নাই, পারো না এরকম না, তোমরা কিন্তু এগুলো পারো, বাট তোমরা খেয়াল করো না দেখে এগুলা দেখো নাই আর কি মনে হয়। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, তাহলে আমরা আস্তে আস্তে শুরু করি। তোমাদের মাত্র যে ক্লাস পাস করে তোমরা ফিজিক্সে আসছো সেটা হচ্ছে 9, 10 এর ক্লাস। তো সেখান থেকে কথাবার্তা বলা শুরু করা দরকার। তোমাদের অনেক কনসেপ্ট এখনো আটকানো আছে হয়তো, সেটার ব্যাপারে কিছু কথা বলবো আর কি। তো যে ম্যাটটা দিছিলাম সেটা হচ্ছে এইটা, তাই না? তার আগে এটা করি ফেলে একটু কষ্ট করে। এটা দেখো তো পারবা কিনা করতে। ক্রিকেটের একজন ভালো পেস বলার ঘন্টায় 150 কিলোমিটার/আওয়ার বেগে বল ছুটতে পারে। সে যদি খাড়া উপরের দিকে বলটা ছুড়ে, বলটা কত উপরে উঠবে? এটা কোন সূত্র? নিক্ষিপ্ত বস্তু সূত্র, তাই না? সূত্রটা একটু আমাকে বলো। সর্বোচ্চ উচ্চতা সূত্র না এখানে কি বলছে? বলটা ছুড়লে বলটা কত উপরে উঠবে? u²/2g না? সর্বোচ্চ উচ্চতা সূত্র হচ্ছে h = u²/2g। এখানে u কত? u হচ্ছে 150 কিলোমিটার/আওয়ার থেকে আমরা মিটার/সেকেন্ডে যাব, সেটা যেতে পারবো 100 কিলোমিটার হচ্ছে 1000, আর ভাগ করবো 3600 দ্বারা, হিসাব করে যা আসে বসাবো, /2 টাইমস এখানে জি এর মান আমি 10 ধরে দিই, তাহলে সহজে মিলে যাবে আর কি। এখন এখান থেকে সলভ করে আনসারটা কি একটা আমাকে বলবা। ক্যালকুলেটর নিয়ে আসছো না? নাই? আচ্ছা, কেউ একজন করে বলো আমাকে আনসারটা কত আসে। তোমরা ক্যালকুলেটর ছাড়া আসছো কেমনে? 833.33 মিটার, তাই না? এটা হচ্ছে আনসার, আমরা ধরে নিলাম, হিসাব করে এটাই আসে আনসার। ঠিক আছে কিনা ম্যাথটা? ঠিক আছে তো নাকি? আচ্ছা ঠিক আছে, তাইলে আমরা পরেরটাতে যাই। এই যে একটু মনে তুমি ভুল করছো, 833.33 না, এটা হচ্ছে 88.59, মানে তুমি এক ঘর ডানে নিয়ে গেছো আর কি। সমস্যা নেই, আমরা এটা ধরে নিলাম। আমরা তো সূত্রতে কোনো সমস্যা নেই, সূত্রতে এটাই, এই যে h = u²/2g। ঠিক আছে, পরের ম্যাথটাতে আসো। পৃথিবীকে ঘিরে মহাকাশযান যখন ঘুরতে থাকে তাদের দ্রুতি অনেক বেশি, প্রায় 10 কিলোমিটার/সেকেন্ড। এই যেখানে বলছে পৃথিবীকে ঘিরে মহাকাশযান যখন ঘুরতে থাকে, এটা স্পেসশিপ। ইংলিশ ভার্সন কেউ আসো? নাই? তাহলে মহাকাশযান যখন ঘুরতে থাকে তাদের দ্রুতি অনেক বেশি, প্রায় 10 কিলোমিটার/সেকেন্ড। ঠিক আছে, মাথায় রাখলাম। এরকম গতিতে যদি আকাশের দিকে একটা কামানের গোলা ছুড়ে দেই, সে কত উপরে উঠবে? হিসাব করে বলো আনসারটা কত আসবে। সূত্র কোনটা বসাবো আমরা? h = সর্বোচ্চ উচ্চতা, মাত্র যেটা ইউজ করে আসলাম, u²/2g না? দেখো কি বলছে, একটি পৃথিবীকে ঘিরে মহাকাশযান যখন ঘুরতে থাকে তাদের দ্রুতি অনেক বেশি, প্রায় 10 কিলোমিটার/সেকেন্ড। আচ্ছা, তার মানে এটা হচ্ছে তার বেগ। এবং বলছি তো এইরকম গতিতে যদি আকাশের দিকে একটি কামানের গোলা ছুড়ে দেই, সেটা কত উপরে উঠবে? তো এক্স্যাক্টলি সেম স্পিড যেটা স্পেসশিপের ছিল, সেটা দিয়ে আমি একটা কামানের গোলা উপরের দিকে ছুড়ে মারলাম। এই তো কাহিনী। সেটা বলছে কত উচ্চতায় উঠবে। এটাকে এক্স্যাক্টলি সেম সিচুয়েশন বলে মনে হয় না? আনসারটা কি হবে? u²/2g, 10 কিলোমিটার/সেকেন্ড মানে 10,000 মিটার/সেকেন্ড, ডিভাইডেড বাই u²/2g না? তাহলে আমরা এখানে, আচ্ছা 10 কিলোমিটার/সেকেন্ড, তো এটাকে তো আবার স্কোয়ার করতে হবে। 10 কিলোমিটার মানে 10,000 মিটার, সেটাকে আবার স্কোয়ার করলে 1 2 3 4 4টা শূন্য আছে, স্কোয়ার করলে আরো 4টা শূন্য আসবে, ডিভাইডেড বাই 2h/g। তাহলে 2h/g হচ্ছে এখানে কত? 10 বলে দিই আমি এখানে। তাহলে এখানে একের পরে কটা শূন্য আসবে? 1 2 3 4 5 6 7 8 ডিভাইডেড বাই 20, বলে দাও এটাকে 20।
শূন্য দিয়ে একটা শূন্যকে কেটে ফেলো। দেন এখানে কত আছে? একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, কোটি। 1 কোটিকে 2 দ্বারা ভাগ করলে কি আসবে বলো? 1 কোটিকে 2 দ্বারা ভাগ করলে কত আসে? 1 কোটিকে 2 দ্বারা ভাগ করলে কত আসে? 50 লাখ। 50 একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, 50 লাখ মিটার। এখান থেকে 3টা শূন্য বাদ দিয়ে আমরা বলতে পারি কি এখানে কত আছে? 5000 কিলোমিটার। তাহলে 5000 কিলোমিটার। ঠিক আছে কিনা? 9-10 এর ব্রেইন এটাই বলবে এটা ঠিক আছে, বাট তোমার এটা জানা থাকা উচিত এটা ঠিক নাই, এটা আনসার হবে না। কেন, কি সমস্যা? না, ওটা গায়েব হবে না। গায়েব হওয়ার জন্য বেগ লাগে 11.2 কিলোমিটার পার সেকেন্ড। ওটা গায়েব হবে না, ওটা থাকবে, পৃথিবীতেই থাকবে, পৃথিবীর কাছেই থাকবে। গায়েব হওয়ার জন্য বেগ লাগে 11.2, বাট আমরা দিছি কত? 10 কিলোমিটার পার সেকেন্ড। সুতরাং গায়েব হওয়ার চান্স নাই। তো এই যে ব্যাপারটা, এটা যে আমাদের এত কষ্ট করে করলাম, করার পরে দেখলাম ম্যাথটা হচ্ছে না, কেন? কাহিনী কি? কারণ 9-10 তোমরা যাই পড়ছো সবগুলোতে তুমি ধরেই নিছো জি এর মানটা কখনো বদলায় না। এবং একটু ভালো করে এই জিনিসটা খেয়াল করবে, 9-10 আসলে ওইসব তোমাদের বলতে হয় নাই, কারণ ওইসব জায়গা 9-10 বদলাইতো না। 9-10 ডিফল্টই ছিল সেটআপ, বাই ডিফল্ট জি এর মান বদলাবে না, বাই ডিফল্ট ত্বরণের মান বদলাবে না। আমরা যে 9-10 সূত্র পড়ে আসছি, v সমান u প্লাস এটি, v স্কোয়ার সমান u স্কোয়ার প্লাস 2s, s ইজ ইকুয়াল টু ut প্লাস হাফ এটি স্কোয়ার, তারপর কি s সমান u প্লাস v বাই 2 ইন্টু t। এই যে সূত্রগুলো s সমান u প্লাস v বাই 2 ইন্টু t, এরপর একটা সূত্র আছে t তম সেকেন্ডের সময়, কেউ অ্যাডভান্স ম্যাথ করে থাকলে ওটা করে থাকবা, u প্লাস হাফ a টু t মাইনাস 1। যদি করে থাকো করছো, না করলে সমস্যা নেই, বাট এগুলো তো ম্যান্ডেটরিলি সবাই পারো। এই প্রত্যেকটা সূত্রের পিছনে একটা শর্ত আছে, শর্তটা কি? অ্যাক্সেলারেশন শুড বি ইউনিফর্ম, ত্বরণটা হওয়া লাগবে সুষম। সুষম ত্বরণ হওয়া ছাড়া কোনো উপায় নেই। এ সুষম মানে কি? এ কনস্ট্যান্ট থাকা লাগবে। তো তোমার যদি এটা নিশ্চিত থাকে যে ত্বরণ কনস্ট্যান্ট, দেন ইউ ক্যান অ্যাপ্লাই দিস ফর্মুলাস। এবং এই সূত্রগুলোরই একটা ভার্সন হচ্ছে এটা, h সমান u স্কয়ার বাই 2g। সর্বোচ্চ উচ্চতা বেগটা কত? সর্বোচ্চ উচ্চতা বেগটা কত? 0। ওই যে আমরা সূত্র পড়ছি না, নিক্ষিপ্ত বস্তুর জন্য v স্কয়ার সমান u স্কয়ার মাইনাস 2g পড়ছি না আমরা। এটা সর্বোচ্চ উচ্চতায় যখন একটা বস্তু উঠে তখন তার বেগটা কত হয়? 0। সমান বলতে পারি আমরা u স্কয়ার মাইনাস 2g, সেখান থেকে আমরা বলবো 2gh সমান u স্কয়ার। তাহলে এখানে বলা যায় h সমান u স্কয়ার বাই 2g। কার কোনো আপত্তি আছে? বাট এই সূত্র ইউজ করছি ইন দ্য ফার্স্ট হ্যান্ড আমরা কিসের জন্য? আমরা জেনে নিছি এটা ত্বরণটা কনস্ট্যান্ট, বাট ত্বরণটা কি কনস্ট্যান্ট থাকবে এখানে? ত্বরণ কনস্ট্যান্ট থাকবে না, সেটা তুমি শিখবে ইন্টারে ওঠার পরে। কেন থাকবে না? আর না থাকলে কি করা উচিত সেটা তুমি শিখবা ইন্টারমিডিয়েটে, এখনই না, তুমি শিখবা এটা আরো 2-3 চ্যাপ্টার পরে, মহাকর্ষ বিকর্ষ যখন পড়বা তখন শিখবে এটা কেমনে এটা করতে হয়। আপাতত দেখো তোমাদের বই ইঙ্গিত দেয়া ছিল, দেখো এটা এটা কিন্তু জাফর ইকবাল স্যারের লেখা বই। সো ওখানে এটা বলা ছিল দেখো h সমান u স্কয়ার বাই 2g, ওইভাবেই করছে তারা। 5102 কিলোমিটার। আমরা তো জি এর মান 9.8 না ধরে 10 ধরছি না, এই জন্য একটু এদিক সেদিক হয়েছে, বাট কাইন্ড অফ আনসারটা কিন্তু এটাই। এবং দেখো এটাও কিন্তু এই সেম স্টাইলে ম্যাথটা করছে। করার পরে এখানে বলছে, দেখো খেয়াল করে, যদিও দেখে মনে হচ্ছে কোথাও কোনো ভুল হয়নি, কিন্তু আসলে উত্তরটা সঠিক নয়। তোমরা 9-10 লাইন পড়ছো, তোমরা এই বই খোলো নাই, তো তোমাদের 9-10 বই থেকে আমি পড়তেছি এখন। তোমাদের 9-10 এর বইয়ে লেখা আছে এইগুলা কথাবার্তা, ঠিক আছে? যদিও দেখে মনে হচ্ছে কোথাও কোনো ভুল হয়নি, কিন্তু আসলে উত্তরটা সঠিক নয়। তার কারণ হচ্ছে আমরা মধ্যাকর্ষণ জনিত ত্বরণের মান ধরেছি 9.8। পৃথিবীর কাছাকাছি দূরত্বের জন্য এটি সঠিক, কিন্তু যদি অনেক উপরে উঠে যায় তখন এর মান কমতে থাকে। আমরা তখন এই সূত্র ব্যবহার করতে পারি না। আমরা কিন্তু ধরে নিছি জি এর মানের পরিবর্তন হচ্ছে না। দেখছো একটু আগে যে কথাগুলো বললাম সুন্দরভাবে তোমার 9-10 এর বইয়ে বলা আছে। তো বইয়ের ভুলের পাশাপাশি বইয়ে কিন্তু অনেক ভালো জিনিস থাকে যেটা তোমরা দেখো না। তোমরাও ফেসবুক থেকে দেখে কথা বলো, বইয়ে কিন্তু অনেক ভালো ভালো জিনিস বলা আছে। এবং এখানে খেয়াল করে কি বলছে, এই সমস্যার বেলায় সেটা সত্য না, তাই আমরা এখন পর্যন্ত যেটুকু শিখেছি সেই বিদ্যা দিয়ে এটা সমাধান করতে পারবো না। দেখছো তোমার লিমিটেশন তোমার বুঝাই দিচ্ছে, কিন্তু তুমি জানতো না সেটা। না পারলেও খুব একটা ক্ষতি হবে না, কারণ এত তীব্র গতিতে কোনো কিছুকে ছুড়ে দিলে বাতাসের সাথে ঘর্ষণের যে তাপ উৎপন্ন হয় সেই তাপে এটা জলে পুড়ে শেষ হয়ে যাবে। 9-10 এর জন্য এটাই এন্ড অফ দ্য স্টোরি, যে যেটা মারছি সেটা জলে পুড়ে ছারকার হয়ে যাবে। আমার এটা অ্যাটেন্ড না করলেও চলবে, বাট ইন্টারে ওঠার পরে এটা তোমাদের একটা নতুন টপিক যেটা তোমরা পড়বা মহাকর্ষ বিকর্ষে যাওয়ার পরে। চ্যাপ্টার 2 হচ্ছে ভেক্টর, চ্যাপ্টার 3 হচ্ছে গতিবিদ্যা, চ্যাপ্টার 4 হচ্ছে নিউটনের মেকানিক্স, চ্যাপ্টার 5 হচ্ছে কাজশক্তি ক্ষমতা, চ্যাপ্টার 6 হচ্ছে এই চ্যাপ্টারটা মহাকর্ষ বিকর্ষ। তখন তোমরা এটা শিখবে। বোঝা গেছে কিনা? তো দেখো তোমাদের 9-10 এর বই থেকে এখনো আমি পড়াচ্ছি, তোমরা 9-10 এর বই থেকে অনেক কিছু এখনো খেয়াল করো নাই, পারো না এরকম না, তোমরা কিন্তু এগুলো পারো, বাট তোমরা খেয়াল করো না দেখে এগুলা দেখো নাই আর কি মনে হয়। ঠিক আছে, পরেরটাতে আসো। যেমন ধরো এখানে সুন্দর কথা বলা আছে, এই দেখো এখানে কিন্তু স্কেলার রাশি এবং ভেক্টর রাশি নিয়ে কথা আছে। ইন্টারে ওঠার পরে তোমাদের একটা চ্যাপ্টার নামই ভেক্টর, পুরো চ্যাপ্টার পুরো তোমার ইন্টারের ফিজিক্স পুরাটাই অল্টার করবে ভেক্টরের উপর ভরসা করে। ভেক্টর পারো না, ফিজিক্সের বেশিরভাগ জায়গাতে তুমি হাতে দিতে পারবে না, এটা হচ্ছে কথা। এখন দেখো এখানে কি বলছে, ভেক্টর রাশিকে স্কেলার রাশি থেকে আলাদা করে লেখার জন্য সেটাকে মোটা করে লেখা হয়, এইসব কথাবার্তা বলছে। এই যে সাইন বলছে এখানে এ ভেক্টর বি ভেক্টর, এখানে বলছে তোমাদের এখানে যেটুকু পদার্থবিজ্ঞান শেখানো হবে
সেটা আসলে সত্যিকারের অর্থে ভেক্টরের ব্যবহার প্রয়োজন পড়বে না। তোমরা আসলেই ভেক্টর কখনো ইউজ করো না, এবং সেটা তোমাদের 9-10 এর বইয়ে ভালো মতো অ্যাড্রেস করে দিয়ে আছে। বড়জোর কোনটা স্কেলার কোনটা ভেক্টর মাঝে মাঝে সেটা মনে করিয়ে দেওয়া হবে, বুঝতে পারছো? তো এখন তোমাদের সময় এই চ্যাপ্টারটা ভালো মতো পড়ার, তোমরা ভেক্টরের কিচ্ছু পড়ো না, এটা মাথায় রাখবা, ঠিক আছে? আচ্ছা, এইকে গেল, আরেকটা টপিক আমরা যাই। এখন আসো এই ম্যাথটা যেটা দিয়ে ক্লাস শুরু করছিলাম। এই ম্যাথে কার জানি কত আনসার আসছিল? 5 মিটার পার সেকেন্ড না? কিভাবে করছে একটু বলবা? আচ্ছা আমি দেখে যাই, দাঁড়াও। আচ্ছা সবাই একটু এখানে খেয়াল করবা, এই সূত্র তো সবাই ভালো মতো মুখস্থ পারো যে F ইজ ইকুয়াল টু ma, পারো না? F ইজ ইকুয়াল টু আমরা পড়ছি 9-10 এ থাকতে, এটা যে বল সমান ভর ইনটু ত্বরণ, বস্তুর ভর এবং বস্তুর যে ত্বরণ সেটা গুণফল হচ্ছে তার উপর প্রযুক্ত বলটা। এখন এখানে কি বলছে, ধরা যাক তুমি সম্পূর্ণ ঘর্ষণহীন একটি সমতল দাঁড়িয়ে আছো, তোমার ওজন 50 কেজি। আচ্ছা তোমার সামনে একটি 100 কেজি ভরের পাথর, এই যে পাথরের ভর হচ্ছে 100 কেজি লেখা আছে এখানে, সরি এটা 100 কেজি ভরের পাথর। তুমি ঠিক করলে তুমি পাথরটাকে 50 নিউটন বল দিয়ে ধাক্কা দিয়ে একে এক মাথা থেকে অন্য মাথায় নিয়ে যাবে, মানে তুমি তাকে শিফট করবে আর কি জায়গাটা। 10 সেকেন্ড পরে পাথরের বেগ কত হবে? তোমরা সরল মনে যেটা করছো সেটা হচ্ছে তোমরা সিম্পলি বল প্রয়োগের হিসাব করছো। পাথরের উপর প্রযুক্ত বলের মান কত? 50 নিউটন। পাথরের ভর কত? 100 কেজি। তাহলে বলকে ভর দ্বারা ভাগ করলে আমরা কি পাই? ত্বরণ। আমরা সবাই জানি না এটা, বলকে ভর দ্বারা ভাগ করলে আমরা পাই ত্বরণ। তো হিসাব করে আসছে ত্বরণটা কত? হাফ মিটার পার সেকেন্ড স্কোয়ার। 50/100 কত আসে? হাফ মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন খেয়াল করবো এখানে ত্বরণ তো আসছে হাফ মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে বুঝলাম। ত্বরণ আমরা পেয়ে গেলাম, পাথরটা তো স্থির ছিল, তার মানে তার আদি বেগ ছিল 0। এখন তোমাকে জিজ্ঞেস করি 10 সেকেন্ড পরে বেগ কত হবে? তুমি এটা করছো v সমান u প্লাস এটি। দেখো যা করবা সবই তোমার বিশ্বাস হবে, কারণ তুমি এটুকুই পড়ছো, ঠিক আছে? বাট তুমি যেটা পড়ছো খেয়াল করো নাই, তোমার আসলে বলা হয়েছিল ওগুলো তুমি খেয়াল করো নাই, কারণ মোটা দাগে তোমাদের ওগুলো খেয়াল করতে হইতো না, ঠিক আছে? বাট এখন লাগবে এগুলো। আদি বেগটা কত তার? 0 মিটার পার সেকেন্ড, বসালাম 0। ত্বরণটা কত আমার? হাফ, বসাও এখানে হাফ। কত সেকেন্ড পরে হিসাব বলছে? 10 সেকেন্ড পরে হিসাব। ইউ প্লাস হাফ এটি, সরি ইউ প্লাস এটি। সূত্র তো সবাই পারো নাকি? তাহলে আনসার কত আসবে এখানে? 5 মিটার পার সেকেন্ড। এটাও এগেইন একটা ভুল প্রসেস। এখন আসলে আমরা এই সূত্রের স্পেসিফিকেশনে ঢুকে যে এই সূত্র বলতে আসলে আমাদের যা বলতো তা আমরা ঠিক মতো বুঝছি কিনা, নাকি খালি মুখস্থ করছে F ইকুয়াল টু m। F ইকুয়াল টু m খালি আমরা মুখস্থ করছি, যেটা আমাদের বিশ্বাস, নাকি? নাইলে তো এই ভুল হইতো না। F ইকুয়াল টু m এর ভিতরে কথা হচ্ছে এখানে এটা, যে আমরা এই যে লিখবো F ইকুয়াল টু m, এখানে কথা হচ্ছে এটা, তোমাদের এটা জানা থাকা দরকার ছিল যে যতক্ষণ আমি বল প্রয়োগ করি ততক্ষণই ত্বরণ থাকবে, যতক্ষণ বল প্রয়োগ করব না ততক্ষণ ত্বরণ থাকবে না, ঠিক আছে? এটা মাথায় রাখা জরুরি যে যতক্ষণ বল ততক্ষণ ত্বরণ। এগুলো আমি আবার তোমাদের ওই চ্যাপ্টারে ঢুকলে আবার নতুন করে পড়াবো। আজকে তো জাস্ট তোমাদের ওরিয়েন্টেশন 9-10 থেকে যা তোমরা দেখে আসছো সেটার মধ্যে কিছু কথাবার্তা বলতেছি আর কি, কারণ তোমাদের সাথে কানেক্ট করার একটাই উপায় 9-10 এর বই। আমার পক্ষে তো ইন্টারের সিলেবাস দিয়ে তোমাদেরকে পরিচয় করানো টাফ, কারণ টপিকগুলো আসলে জটিল, অনেকেই হয়তো ধরতে পারবে না। সো 9-10 যেটা পাস করে আসছো, ফুল কনফিডেন্স আছে যে আমি পারি সব, সেটা দিয়ে কথা বলা যায়, ঠিক আছে? যদি ভুল বুঝে থাকো সেটাও তোমরা বুঝে নিতে পারবা যে ভুল বুঝছি। ইন্টারেরটা বললে ভুলও বুঝবে না, সঠিকও বুঝবে না, এটা হচ্ছে সমস্যা। সো দেখো, যতক্ষণ বল ততক্ষণ ত্বরণ, এটা আমরা জানি কিনা? যতক্ষণ আমি একটা বস্তুকে বল প্রয়োগ করতে থাকবো ততক্ষণ ত্বরণ থাকবে, বল আমি উইথড্র করে ফেলবো ত্বরণ আর থাকবে না, ঠিক আছে? তাহলে এটা মাথায় রাখা জরুরি, যতক্ষণ বল ততক্ষণ ত্বরণ, এইটা এটা মাথায় রাখবো। আচ্ছা, এইটা মাথায় রাখলে অনেকটাই তোমার হয়ে যাবে। এখন দেখো একটা জিনিস কি বলছে এখানে, সম্পূর্ণ ঘর্ষণহীন। সম্পূর্ণ ঘর্ষণহীন এই কথার মানে কি? কোনো বাধা বলে এখানে নাই। তাহলে একটু খেয়াল করবা, আমি যদি এই দেয়ালে ধাক্কা দিই, এই যে এখানে আমি ধাক্কা দিলাম, প্রতিক্রিয়া বল আছে না? তো এটা আমি ধাক্কা দিচ্ছি এদিকে, সে আমাকে প্রতিক্রিয়া দিচ্ছে না এদিকে, আমি যাচ্ছি না কেন এদিকে? ঘর্ষণ বল আছে। আমি এখানে একটু গ্লিসারিন মাখিয়ে দিই, অথবা সরিষার তেল মাখিয়ে দিই, অথবা ওই ক্যারাম বোর্ডের যে বরিক পাউডার মাখিয়ে দিই, আর জুতাটা খুলি মোজা পরে থাকি, বুঝছো? আমি এমনি দিব আর এমনি চলে যাবো, বুঝছো না? সোজা চলে যাবো। কেন? ক্রিয়া দিচ্ছি, প্রতিক্রিয়া পাচ্ছি, সেই প্রতিক্রিয়া বলের জন্য আমার ত্বরণ হওয়ার কথা। এই যে আমি বল দিচ্ছি এদিকে 10 নিউটন, সে আমাকে উল্টা দিকে দেবে 10 নিউটন, সেই 10 নিউটন বল আমার উপর পড়তেছে, কিন্তু আমি নড়তেছি না। কারণ কি? একটাই, যে এই উল্টা দিকের বলের এগেনস্ট আরেকটা বল তৈরি হয়ে গেছে 10 নিউটনের, যেটা আমার জুতার এই যে তলা তৈরি করতেছে এই ফ্লোরের সাথে। ফ্লোর যদি পিচ্ছিল থাকে আমি এই ধাক্কা দিলেই চলে যাবো এদিকে। যেখানে তোমাকে এখানে কি বলছে? সম্পূর্ণ ঘর্ষণহীন, অর্থাৎ এখানে কোনো ঘর্ষণ বল নাই, অর্থাৎ
এই যে ছেলেটা 60 কেজি ভরের ছেলেটা পাথরকে ধাক্কা দিবে 50 নিউটন বল দিয়ে, সে যখন এই পাথরকে 50 নিউটন বল দিল, পাথরকে তাকে প্রতিক্রিয়া দিবে না 50 নিউটন? পাথর যদি তাকে প্রতিক্রিয়া দেয়, তার কি এদিকে যাওয়ার কথা না, উল্টা দিকে? তাকে কি কেউ আটকাচ্ছে? এখন বলছে কি তলটা কিরকম ঘর্ষণহীন। তাহলে পাথরকে ধাক্কা দেয়া মাত্রই পাথর তাকে যে প্রতিক্রিয়া দিবে, সেটার জন্য তাকে আটকানোর মতো কেউ নাই। তার জুতার সোল এখানে কোনো কাজে লাগবে না। কেন? কারণ ঘর্ষণ নেই। জুতার সোল দিয়ে তুমি করবা কি? ঘর্ষণ যদি না থাকে জুতার সোল দিয়ে তোমার কোনো লাভ নাই। তাহলে ঘর্ষণ বল যেহেতু নাই, সে দিচ্ছে 50, সে পাবে উল্টা দিকে 50, এবং এই 50-এর জন্য তার নিজের যে ত্বরণ তৈরি হবে না একটা, সেও তো উল্টা দিকে যাওয়া শুরু করবে। এবং খেয়াল করো, তুমি যখন পাথরকে ধাক্কা দিলে, পাথরের সাথে কি কোনো হ্যান্ডেল লাগানো আছে নাকি? ধরে ধরে তুমি ধাক্কা দেবে, এটা সুযোগ নাই তো। পাথর কিন্তু পুরো একটা মানে গ্রিপলেস একটা জিনিস, তুমি ধাক্কা দিতে পারবা, ধরতে পারবা না পাথরকে, আটকায় ধরতে পারবা না। ধাক্কা দেওয়া মাত্রই পাথর তোমার থেকে সরে যাবে না? তুমি পাথরকে আটকে রাখতে পারবা? পাথর কেন তোমার থেকে সরে যাবে? দুইটা কারণ। একটা হচ্ছে পাথর নিজেও সামনে যাবে, দ্বিতীয় কারণ তুমি নিজেও তো পিছনের দিকে আসবা, কারণ সে তো তোমাকে প্রতিক্রিয়া দিচ্ছিল। তার প্রতিক্রিয়ার জন্য তুমি পিছাই আসবা, আর তার উপর তুমি মাত্র যে বলটা দিলা 50 নিউটনের একটা সাময়িক যে একটা বল দিছিলা, সেটার জন্য সে কি একটা ত্বরণ লাভ করছে না, যেটা আমরা বের করছি 1/2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, সামনে যাবে। এখন কথা হচ্ছে, এই যে তুমি তাকে বলটা দিলা, এই এর পরের মুহূর্তে তুমি কি আর তাকে বল দিতে পারতেছো? তুমি যেই মুহূর্তে তাকে ধাক্কা দিছো, সেই মুহূর্তেই কিন্তু সে তোমার থেকে আলাদা হয়ে গেছে, এবং তারপরে তোমার কিন্তু তাকে টাচ করার কোনো সুযোগ নেই, কারণ তুমি পিছায় যাচ্ছ, সেও পিছায় যাচ্ছে। সে সামনের দিকে চলে যাচ্ছে, তুমি উল্টা দিকে চলে যাচ্ছ, তার মানে তার সাথে তোমার কোনো কন্ট্যাক্ট নাই। তাহলে এখন খেয়াল করে কি বলছে, আমি এখানে কি বলছিলাম, যতক্ষণ বল ততক্ষণ ত্বরণ। কতক্ষণ বলছিল? অলমোস্ট 0 টাইম। তুমি যদি স্লো মোশনে দেখো, তুমি সামান্য সময়ের জন্য পাথরের সাথে টাচে ছিল, কিন্তু পরের মুহূর্ত থেকেই তো তুমি পাথর থেকে আলাদা। তাহলে পাথরের উপর আর কোনো এক্সটার্নাল ফোর্স কাজ করতেছে না। তাহলে ওই মোমেন্টে পাথরের উপর যে ত্বরণটা কাজ করছিল, সেটাই তার ওই মুহূর্তে ত্বরণ, এরপরে তার উপর আর কোনো ত্বরণ কাজ করবে না। সুতরাং এটা আমরা বলতে পারি যে তার জন্য ত্বরণটা কতক্ষণ কার্যকর ছিল? জাস্ট ওই স্প্লিট সেকেন্ডে, যেটা তোমাকে বইয়ের প্রশ্নে বলে নাই। তার মানে এই প্রশ্নের উত্তর করা তোমার পক্ষে সম্ভব না, কারণ 10 সেকেন্ড তার কেমন ছিল তুমি কি জানো? না। আমি এটাকে একটু তোমাকে বুঝতে পারছো আমি কি বলতে যাচ্ছি? এখন খেয়াল করো, আমি তোমাদেরকে তারপর একটা এই ম্যাথ সলভ করার জন্য একটা সিচুয়েশন বলে দিই। বললাম যে এই যে ধাক্কা দিল সে, এই ধাক্কাকালীন যে অবস্থাটা, সেই সময়টা মনে করো আমার ছিল 0.003 সেকেন্ড। মনে করো এই যে ধাক্কার যে মুহূর্ত, পাথরের সাথে মানুষের টাচ, এই টাচ বলা মুভমেন্টটা হচ্ছে কতটুকু? 0.003 সেকেন্ড। এইটুকু সময় পর্যন্ত মানুষটা পাথরের টাচে ছিল। তাহলে ততক্ষণ পর্যন্ত এই 1/2 মিটার পার সেকেন্ড স্কোয়ারটা কাজ করবে পাথরের উপর, কারণ কি বলছি, যতক্ষণ বল ততক্ষণ ত্বরণ। বল কতক্ষণ ছিল? 0.003 সেকেন্ড। তাহলে ত্বরণ কতক্ষণ থাকবে? 0.003 সেকেন্ড। তাহলে ত্বরণটা আমরা কত বের করছি ওই মুভমেন্টের? হাফ, একটু আগে বের করছি। তাহলে একটু খেয়াল করো, 0.003 সেকেন্ড পর তার ব্যাগটা কত হবে? v সমান u প্লাস a ইন্টু টি। u প্লাস a কত? হাফ 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 ইন্টু 0.003। and 0.003 কে তুমি 2 দ্বারা ভাগ করলে কত হবে? 0.0015 না? এই হচ্ছে তোমার বেগ। এটা কতক্ষণ পরের বেগ? 0.003 সেকেন্ড পরের বেগ। এবং খেয়াল করো, এটা কিন্তু জাস্ট ওই স্প্লিট সেকেন্ডের, যেটা তুমি স্লো মোশন করলে দেখতে পারবা, ওইটুকু সময়ের মধ্যে তার প্রাপ্ত বেগটা, কারণ ততক্ষণ ত্বরণ ছিল। এরপরে তুমি তো পাথর থেকে আলাদা হয়ে গেছো, এরপরে কি তুমি তার উপর আর বল দিতে পারতেছো? বল যদি না দিতে পারো, ত্বরণ থাকবে? নাই। ত্বরণ যদি না থাকে, তাহলে কি থাকবে তার উপর? মন্দন থাকবে, তাহলে তো কোনো ঘর্ষণ নাই। তাহলে সে এক্স্যাক্টলি এই বেগেই বাকি সময়টা চলতে থাকবে, তার বেগ আর বাড়বে না, সে চলবে কিভাবে? সমবেগে। তুমি তাকে ত্বরণ দিয়ে একটা বেগ প্রাপ্তি করে দিছো, বেগ তাকে দিয়ে দিছো তুমি তাকে, কত আসে সেটা দেখো তো? 0.0015 মিটার পার সেকেন্ড। এই বেগটা তার বাকি সময় জুড়ে থাকবে, কারণ তার উপর আর কোনো ত্বরণ কাজ করতেছে না, কারণ তুমি তো টাচেই নাই। যতক্ষণ ত্বরণ বল ততক্ষণ ত্বরণ। আর কতক্ষণ বল থাকবে? যতক্ষণ কন্টাক্ট ততক্ষণ বল। এটা লিখে দিই এখানে, খেয়াল করবে এই জায়গাটা, যতক্ষণ কন্টাক্ট। এগুলো কিন্তু কন্টাক্ট ফোর্স, স্পর্শ বল, ঠিক আছে? যতক্ষণ কন্টাক্ট, হ্যাঁ এটাতে আসবো। যতক্ষণ কন্টাক্ট ততক্ষণ বল। বল কতক্ষণ থাকবে? যতক্ষণ কন্টাক্ট থাকবে। ত্বরণ কতক্ষণ থাকবে? যতক্ষণ বল থাকবে। তো যেই মোমেন্টে তোমার থেকে এই যে মানুষটা মনে করি এখানে ছিল, পাথরটা আলাদা হয়ে গেছে, সেই মোমেন্টে তার উপর কোনো বল আছে না, বাট ওই মোমেন্টটা আসার আগ মুহূর্তে তার বেগটা কত আমরা পাইছিলাম? 0.0015 সেকেন্ড। তাহলে এখন এই বেগটা বাড়ার কোনো ওয়ে আছে? কোনো ত্বরণ নাই। কমার কোনো ওয়ে আছে? কোনো ঘর্ষণ নাই। তো কমবেও না বাড়বেও না। এখন 100 বছর পরে তার বেগটা এটাই থাকবে যদি তল সেম থাকে। তার মানে এখানে কোনো প্রপার আনসার নাই। তাহলে এটা একটা কনসেপচুয়াল প্রশ্ন ছিল। এই মানুষটার ক্ষেত্রে এক্স্যাক্টলি সেম কথা, মানুষের জন্য ত্বরণটা ডিফারেন্ট আসবে, কারণ তার ভর হচ্ছে 60 কেজি। কি বলছি বোঝা গেছে কিনা? দেখো এখানে কি বলছে, এই যে এখানে, কাজেই টানা 10 সেকেন্ড পাথরটাকে ধাক্কা দেওয়া সম্ভব না, তবে পাথরটা নড়তে শুরু করার পর
ঘর্ষণহীন সমতলে নিজেই সরে অন্য পদার্থে পৌঁছে যাবে, তুমিও সেরকম উল্টা দিকে পৌঁছাবে আরো আগে। কেন আরো আগে পৌঁছাবা? পাথরের ওজন বেশি, মানুষের ওজন কম, তাহলে যার ওজন, মানে ওজন বলতে ভর বোঝাচ্ছি, পাথরের ভর বেশি তাই ত্বরণ কম। তুমি সেম বল প্রয়োগ করছো, তুমি উল্টা দিকে সেম 50 নিউটন পাবা না। পাথরকে তুমি দিছে 50, পাথরকে তুমি দিছে 50 নিউটন, পাথরের কিন্তু ভরটা হচ্ছে 100 কেজি, তার ত্বরণটা হচ্ছে 1/2 মিটার পার সেকেন্ড স্কয়ার, আর তুমি দিছো 50 নিউটন, পাথর তোমাকে ওই মুহূর্তে 50 দিবে না, তো তোমার জন্য কিন্তু ত্বরণটা হবে 50/60, ওটা একটু একটু বেশি, তুমি তারও আগে অন্য পাশে বসে যাবে, কারণ তোমার ব্যাগটা ওই মুহূর্তে বেশি হবে, কারণ তোমার ত্বরণ বেশি। বোঝা গেছে কিনা? এগুলো তোমাদের 9-10 এর বইয়ের জিনিসপত্র, যেগুলো আমি তোমাদের সামনে কোট করতেছি, আশা করি বুঝতে পারছো। এটা আমি তোমাদের আবার পড়াবো যখন আমি তোমাদেরকে আবার নিয়ে যাবো নিউটন এন্ড মেকানিক্সে, তখন তোমরা এগুলো আবার দেখতে পারবে, তখন আমি আলোচনা করবো আবার এগুলো নিয়ে। এইসব কথাবার্তা বলার দরকার নেই। এখন একটা জিনিস একটু খেয়াল করবা, গ্রাফ নিয়ে কিছু কথা আছে। এই যে দুইটা গ্রাফ দেখো, দুইটা গ্রাফের চেহারা সেম। তুমি যদি খালি চেহারার দিকে তাকাও তাহলে দেখবো দুইটা গ্রাফ এক্স্যাক্টলি সেম টু সেম, বাট এখানে গ্রাফ দুইটা কিন্তু দুইটা আলাদা ভার্সন। একটা হচ্ছে অবস্থান বনাম সময়, একটা হচ্ছে বেগ বনাম সময়। ঠিক আছে, এখন তোমাকে প্রশ্ন করছি, একটু দেখিনি, প্রশ্নটা কিছু করা নেই এখানে নাকি? আচ্ছা, তোমরা আমাকে এখানে বলবা যে এই গ্রাফের ক্ষেত্রে কোন সময়টাতে বল প্রয়োগ করা হয়েছে, এখানে আলাদাভাবে বলবা কোন সময়টাতে বল প্রয়োগ করা হয়েছে, বল কোন জায়গায় প্রয়োগ হয়েছে, টাইম ফ্রেমটা বলবা, যে এটাকে শুধুমাত্র T1 সময়ে বল প্রয়োগ করা হয়েছে, অথবা 0 থেকে T1 সময় পুরো সময়টা টাইম বল প্রয়োগ করা হয়েছে, অথবা T1 থেকে T2 তে টাইম বল প্রয়োগ করা হয়েছে, অথবা খালি T2 তে বল প্রয়োগ করা হয়েছে, অথবা এখানে কোনো বল প্রয়োগ করা হয় নাই। এভাবে একটু আলাদা আলাদা ভাবে বলবা এখানে যে কোথায় বল প্রয়োগ করা হয়েছে বা কোন রেঞ্জে বল প্রয়োগ করা হয়েছে, এখানেও সেম আনসার, কোথায় বল প্রয়োগ করা হয়েছে বা কোন রেঞ্জে বল প্রয়োগ করা হয়েছে, টাইম ফ্রেমটা। প্রশ্ন বুঝতে পারছো কিনা? 9-10 থেকে পড়াচ্ছি, আমি আশা করি এই কনফিডেন্স আমার থাকা উচিত, তোমরা 9-10 এর বই থেকে জিনিসপত্র বললে এটলিস্ট বুঝতে পারো। না বোঝার কিছু বলতেছি না, ইন্টারের কোনো সিলেবাস আমি টাচ করি নাই এখনো। আর যার বই থেকে নিয়েছে সেটা দাগানো, তার মানে পড়ার অনুষ্ঠানের মধ্যেই ছিল এগুলা। হ্যাঁ, এটা অবস্থান করার সময় থেকে যার যার খাতায় একটু লিখো, কোন জায়গায় বল দিছো সেটার টাইম ফ্রেম দিয়ে লিখো। হ্যাঁ, একটু বলো আমাকে এই গ্রাফের ক্ষেত্রে কোথায় বল প্রয়োগ করা হয়েছে? এর মধ্যখানে পুরোটাতে বল প্রয়োগ করা হয়েছে, জাস্ট T1 আর T2 তে। আর এই গ্রাফে T1 থেকে T2 পর্যন্ত। আচ্ছা, তাহলে আমরা একটু খেয়াল করি, যারা করছে ভালো কথা। এখানে বোঝাচ্ছে অবস্থান বলতে বোঝাচ্ছে যে তার, মনে করো অবস্থান বলতে বোঝাচ্ছে এখানে সে 5 মিটার দূরত্বে ছিল, তাহলে 0 টাইম থেকে শুরু করে T1 টাইম পর্যন্ত সে 5 মিটার দূরত্বেই ছিল, কারণ এখানে কিন্তু দূরত্বটা বদলাচ্ছে না। তাহলে 0 থেকে T1 সময় পর্যন্ত তার উপর কোনো বল প্রয়োগ করা হয় নাই, কারণ বল প্রয়োগ না করলে সরণ হবে না। মানে সিম্পল জিনিস, যে আমরা যদি ধরে নিই যে সে আগের জায়গাতেই আছে, তার মানে কি তার উপর কোনো কিছুই প্রয়োগ করা হয় না, তাহলে এখানে কোনো বল নাই। যেই এখানে আমরা আসছি তার উপর তার অবস্থানটা চেঞ্জ হওয়া শুরু করছে। তো এই যে অবস্থান চেঞ্জ হওয়া শুরু করলো, এটার মিনিংটা কি? T1 থেকে T2 সময় পর্যন্ত বল প্রয়োগ করছি, নাকি জাস্ট T1 এ বল প্রয়োগ করে রেখে দিছি? এটা আমরা কিভাবে বুঝতে পারবো বলো তো একটু আমারে? গ্রাফটা সরল রৈখিক, তার মানে কি? সরণ, এটাকে আমরা সরণ বলে দিই, সরণ বনাম সময়, এর গ্রাফ সরল রৈখিক মানে বেগটা কনস্ট্যান্ট, আর বেগ কনস্ট্যান্ট মানেই হচ্ছে ত্বরণটা শূন্য, ত্বরণ শূন্য মানেই হচ্ছে কোনো বল প্রয়োগ করা হয় নাই। তাহলে এটা তো সম্ভব না যে বল প্রয়োগ করেই নাই কিন্তু আপনি আপনার চলা শুরু করছে, তাহলে ওই মোমেন্টে টোকা দিয়ে চলে গেছিলাম, ওই যে পাথরের ক্ষেত্রে যেটা টোকা দিয়ে চলে গেছি ওইটা আর হিসাব করতে হয় নাই, টোকা দিছি, চলা শুরু করছে, ওই বেগে চলতেছে। গ্রাফ যতক্ষণ সরল রৈখিক বুঝতে হবে এটা এবং এটার অনুপাত যা আসে সেটা কনস্ট্যান্ট, অবস্থান আর সময়ের অনুপাতকে বেগ, তাহলে অবশ্যই এটা নিশ্চিত যে এখানে বাকি সময়টাতে আমি কোনো বল প্রয়োগ করি নাই, T1 মোমেন্টে আমি বল প্রয়োগ করছি, এবং আবার যখন সে এখানে আসছে তখন আমি আবার তাকে থামাই দিছি না, আবার তার অবস্থান আমি বদলাতে দিচ্ছি না, তার মানে এখানে আমি আবার তার উপর বল প্রয়োগ করে তাকে আটকাই দিচ্ছি। তা T2 মোমেন্টে আমি তাকে বল প্রয়োগ করছি জাস্ট তাকে থামানোর জন্য, আর T1 মোমেন্টে তাকে আমি বল প্রয়োগ করছি তাকে আমি চালানোর জন্য, আর বাকি সময়টাতে আমি কোনো বল প্রয়োগ করিনি। ঠিক আছে, তাহলে আমরা আনসার দিব কোন কোন জায়গায় বল প্রয়োগ করা হয়েছে, T1 এন্ড T2। ওকে, এইটা হচ্ছে আমাদের বল প্রয়োগের জায়গা, এটা হচ্ছে আমরা বললাম T1 এন্ড T2 সময়ে বল প্রয়োগ করা হয়েছে, T1 এন্ড T2 সময়ে বল প্রয়োগ করা হয়েছে। আশা করি এটুকু সবাই বুঝতে পারছো। আচ্ছা, এখন আসো এটাতে, এটা কোনটা? বেগ বনাম সময়। আবার সেম কথা, সবসময় মাথায় রাখবা, গ্রাফ যেটা ভার্সেস যেটা হয়, ওয়াই অক্ষে যেটা আছে, এক্স অক্ষে যেটা আছে, এই দুটার অনুপাত আসলে কে? মূলত আমরা অনুপাত হিসেবে কাকে চিনি? ত্বরণকে। বেগ সময়ের অনুপাত হচ্ছে ত্বরণ। যখনই দেখবা গ্রাফটা সরলরৈখিকভাবে উপরে উঠতেছে, তাহলে বুঝে নেবা এখানে ত্বরণটা কনস্ট্যান্ট। ত্বরণটা কনস্ট্যান্ট মানে কি? দেয়ার ইজ ফোর্স, কনস্ট্যান্ট ফোর্স ইজ অ্যাক্টিং অন দ্য অবজেক্ট। ঠিক আছে,
তাহলে এই পুরো জায়গাটুকুতে তার উপর বল প্রয়োগ করা হচ্ছে, কারণ বল যদি আমি উঠাই নেই ত্বরণটা নাই হয়ে যাবে। ত্বরণ নাই হয়ে যাওয়া মানে কি ত্বরণ কনস্ট্যান্ট না? ত্বরণ তো নাই। দেখা যাচ্ছে এখানে তার বেগটার সাথে সময়ের হিসাবটার পরিবর্তন হচ্ছে সরলরৈখিক ভাবে। তাহলে বুঝে নিব আমরা এখানে বেগ বনাম সময় লেখচিত্র থেকে আমরা এই জায়গাটাতে আমরা ত্বরণ দিচ্ছি কন্টিনিউয়াসলি, আর ত্বরণ কন্টিনিউয়াসলি আছে এবং বোঝা যাচ্ছে সরলরৈখিক গ্রাফ মানে কি ত্বরণটা কনস্ট্যান্ট। ত্বরণটা কনস্ট্যান্ট মানে বলটা কনস্ট্যান্ট। তাহলে T1 থেকে শুরু করে T2 পর্যন্ত আমি বল প্রয়োগ করতেছি, ঠিক আছে? আর এখানে খেয়াল করো বেগটা কনস্ট্যান্ট না, এখানে বেগটা কি কনস্ট্যান্ট কিনা? এই যে 0 থেকে T1 পর্যন্ত দেখা যাচ্ছে y অক্ষ বরাবর কোনো পরিবর্তন নাই, তার মানে এই জায়গাতে বেগ কনস্ট্যান্ট। বেগ কনস্ট্যান্ট মানে কি এখানে কোনো বল প্রয়োগ করা হচ্ছে না। T1 থেকে বল প্রয়োগ করা শুরু করছি, T2 পর্যন্ত বল প্রয়োগ করে গেছি, আবার T2 তে আসার পরে বলটা উঠাই নিছি, আবার সে যে বেগে ছিল সেই বেগে চলা শুরু করছে। এইটুকুতে বেগ বাড়তেছিল কনস্ট্যান্টলি সমানুপাতিক ভাবে, তার মানে অবশ্যই ত্বরণটা কনস্ট্যান্ট ছিল। বোঝা গেছে না? আচ্ছা, তাহলে এটা তোমরা পারো। তার মানে এখান থেকে তোমাদের পরীক্ষা প্রশ্ন আসতো, তাই না? এই গ্রাফ থেকে পরীক্ষা প্রশ্ন আসতো, এবং এই এক্স্যাক্টলি এই টপিক থেকে প্রশ্ন আসছিল সাস্টে ভর্তি পরীক্ষায়, এবং সাস্টের স্যারেরই বানানো বই, সেজন্য এই প্রশ্নটা চলে আসে তোমাদের 19 এর বইয়ে, ঠিক আছে? কোন এক বছরের প্রশ্ন ছিল এটা, যে কোন মোমেন্টে বল প্রয়োগ করা হয়েছে। এই গ্রাফ না হয় এই গ্রাফ, দুইটা কোনো একটা দিয়ে প্রশ্ন ছিল সাস্টের প্রশ্ন 2011 বরাবর এরকম সেশনে কোন একটা প্রশ্ন আর কি এটা। সো এটা তোমাদের 19 চলে আসছে। সো তোমরা 19 যে পরিমাণ ক্যাপাবিলিটি গেইন করছিলা সেটা আসলে ভার্সিটিতে কাজে লাগবে, এটা মাথায় রেখো আর কি। তোমাদের বইটা আরেকটু আপডেট করা যেত, বাট তোমাদেরকে সামহাও বেশি চাইল্ডিশ বই দিয়ে দেওয়া হয়েছে, এটা একটা বড় ইস্যু। 9-10 অনেক বেশি সময় এই ছোট বই পড়ার জন্য, ঠিক আছে? সেই তুলনায় ইন্টারের সিলেবাসটা অনেক বড়, সময়টা কম। সেই তুলনায় আমি বলতাম যে 9-10 বই 9-10 না বলে একবারে 9 বলে চালাই দেন, আর 10 থেকে ইন্টারের বই পড়ানো শুরু করেন, এটা ভালো ছিল। 9-এ এসএসসি দিয়ে দাও, এই বই দিয়ে তো 9-এ এসএসসি নেওয়া যায়, তাই না? এক বছরে আরামসে। তোমরা দেখো তো, তোমরা কি সারা বছর পড়ছো? 2 বছর পড়ছো কখন? টেস্টের পরে। তো টেস্টের পরে পরে যদি A+ পাওয়া যায়, তো এই বই পড়ার জন্য তোমার কি এখন মনে হয় যে তোমার 2 বছর দরকার? না। বাট ইন্টারে তুমি হারে হারে টের পাবা সময় কত গুরুত্বপূর্ণ এখানে, যে তুমি ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে এক সময় যদি পড়াশোনা একটু কম করে এদিক সেদিক করো। একটা সময় আসবে যখন তোমার ফ্রাস্ট্রেশনের সুযোগ চলে আসবে। এসএসসিতে সেটা হয় না, টেস্টের পরে পড়াশোনা করলেও দেখা যায় আরামসে A+ পেয়ে যায় সবাই, এবং ভালো মার্কস সহ পায়। এমন না যে খালি A+ কোনো মতে পাইছে, এরকম না, ভালো মার্কস সহ পেয়ে যায়, তার কারণ সিলেবাসটাই ছোট, ঠিক আছে? তো সেটা আমার মতে আসলে শুধু এক ক্লাসে 1 বছরের জন্য দিয়ে 3 বছর মিলে ইন্টারমিডিয়েটের বইটা পড়ানো উচিত, এটা হলে ভালোই। তো যাই হোক, এটা গেল, এটা আমরা বুঝলাম, এটা আমরা বুঝলাম, এটা আমরা বুঝলাম, এটা আমরা বুঝলাম। এগুলো আমি আলোচনা করব পরবর্তীতে। না, আপাতত এখান থেকে 9-10 বই থেকে আমার আর বক্তব্যের কিছু নাই। তোমরা 9-10 বই তার পড়াবো না, জাস্ট তোমাদেরকে আমি কিছু জিনিস মনে করাইলাম আর কি, যেগুলো তোমরা পারো কি পারো না, বা যা বুঝতা কিছু খুঁত ছিল কিনা, ঠিক আছে? এখন আমি চলে যাব আমার ব্রাউজারে। আমি ব্রাউজার থেকে তোমাদেরকে কিছু জিনিস দেখাবো যেগুলো আমাদের কোর্সের ফিচার হিসেবে কাজ আছে তোমাদের জন্য। প্রথম ফিচার হিসেবে যেটা আছে সেটা হচ্ছে তোমাদের, এটা টোটালি ইউনিক, এটা হচ্ছে তোমার ক্লাসরুম সিস্টেম। এই যে রেকর্ড হচ্ছে পুরো ক্লাস, এই প্রত্যেকটা ক্লাস তোমরা এইভাবে সুন্দর মতো, আমি কোনো একটা ক্লাসে ঢুকছি আর কি এখানে, এখানে আমার এই যেগুলো দেখতেছো সবই আমার বিভিন্ন ব্যাচ, বিভিন্ন বছরের বিভিন্ন ব্যাচ সবই আমার এখানে আছে। এখন এই 3 বছর 4 বছর আগের যে স্টুডেন্ট আছে সেও আমার ক্লাস দেখতে পারে, এখনো চাইলে দেখতে পারে, কারণ সবকিছুই সুন্দর মতো আর্কাইভ করা আছে, কোনো কিছু আমি ডিলিট করি না নর্মালি, ঠিক আছে? যাই হোক, তোমাদেরকে রানিং একটা ব্যাচের হিসাব দেখাই। ধরো আমি রানিং একটা ব্যাচে ঢুকলাম, টরয়েড ফিজিক্স, এটা তোমাদের জাস্ট ইমিডিয়েট সিনিয়র যে ব্যাচটা ফিজিক্সের ব্যাচ, ফিজিক্স ব্যাচ, এটা ওদের ম্যাথ আলাদা আছে। তো টরয়েড ফিজিক্স, এই যে দেখো এখানে আমি ক্লাস ওয়ার্কে ঢুকলাম, এটা কিন্তু গুগল ক্লাসরুম, তোমাদের সবার মোবাইলে অ্যাপটা ইনস্টল করে ফেলবা, তোমাদেরও লাগবে এটা। তো দেখো ওদের কিন্তু দেখো অনেক কিছু অলরেডি পড়া হয়ে গেছে ওদের, এগুলো টপিক ওয়াইজ সব ভিডিও। ধরো আমি এখানে যদি যাই, আচ্ছা আমার এইচএসসি 24-25 ব্যাচের সামি স্টুডেন্ট একটা আছে, ওর সাথে তুমি নক দিছিলাম আমারে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ওর তোমার কথা বলছিল। আচ্ছা, সো যেটা দেখাবো সেটা হচ্ছে, দেখো এখানে এটা হচ্ছে ওদের ক্লাসরুম। ধরো এই যে আমি এতক্ষণ ধরে ক্লাস নিচ্ছি না, ধরো এটা কোনো একটা টপিকের উপর ক্লাস, আজকে মনে করো আমি শুরু করলাম ভেক্টর, তো ভেক্টরের ক্লাসটা আমি নিবে 1 ঘন্টা বা 1.5 ঘন্টা, তাই না? এই ক্লাসটা নেওয়ার পরে দেখো আমি কিন্তু একটা ক্লাসকেই অনেকগুলো ভাগে ভাগ করে দিব তোমাদেরকে। যেমন ধরো তুমি অনলাইন ক্লাসগুলোতে যেটা পাও, নর্মালি অনলাইন প্ল্যাটফর্মগুলো তোমাদেরকে যেটা করে সেটা হচ্ছে ক্লাস নিবে টানা 2 ঘন্টা 2.5 ঘন্টা ক্লাস নেবে, পুরা বালকে মারবে আপলোড। এখন কই সে বলতেছে ভাইয়ারা কমেন্ট করো, আর আন্দাজে গল্প মারতেছে, আন্দাজে মোটিভেশন দিচ্ছে, শোনো ভাইয়ারা এই বলেই সে শুরু করবে কথা, তার কথা যাবে 20 মিনিট। মোটিভেশন দেয় না? মোটিভেশন আমিও দিই, আমি দিই না যে এরকম না, বাট আমি কি করি, আমি সবগুলোকে আলাদা করে ফেলি। মোটিভেশনের পার্ট আমার আলাদা প্লেলিস্ট আছে, সেখানে আমি আলাদা রেখে দেবো। যার মোটিভেশন লাগবে, যখন মনে হয় চার্জ কমে গেছে মোটিভেশন দেখে নাও,
বাট পড়াশোনা করতে বসছো তুমি, কালকে পরীক্ষা। এখন যদি তুমি দেখো যে তোমার ঢুকছো পড়তে কাজ ক্ষমতা শক্তি, ক্লাসে শুরু করে 15 মিনিট পরে দেখো আমি মোটিভেশন দিচ্ছি, তোমার মন চাইবে না কিছু একটা বলতে আমারে? এখন আমি মোটিভেশন দিই কি আমার কালকে পরীক্ষা। এখন তুমি মনে করে খুঁজতেছো যে আমার দরকার কাজ শক্তি উপপাদ্য এই টপিকটা পড়া, বা আমার দরকার ক্ষমতার এই টপিকটা বোঝা। তুমি কিন্তু 1.5 ঘন্টা বা 2.5 ঘন্টার ভিডিও থেকে ওইটা হাতটাই বেড়াবা, খুঁজে পাবা না কোথায় কি আছে। এবং জানা কথা, একটা ক্লাস কন্ডাক্ট করার জন্য, এটা কিন্তু ওদের দোষ না, ক্লাস কন্ডাক্ট করার জন্য ক্লাসের এনার্জি ধরে রাখার জন্য কথা বলতে যেমন আমি বলতেছি এখন কথা, ঠিক না? তো ওদের তার ওই সুযোগটা নাই যে ওরা পুরাটা আলাদা আলাদা করে চাং ভাগ করবে, যেটা আমি করতেছি পার্সোনালি। আমি এটা কাজ করি, সেটা কি দেখো, এই যে ক্লাসটা, এটা কিন্তু পুরাটা দেখো কবে আপলোড হয়েছে, দেখো অক্টোবরের 2 তারিখ, দেখো অক্টোবরের 2 তারিখ দেখা যায় কিনা, অক্টোবরের 2 দেখো কতটা আছে অক্টোবরের 2, না এটা বেশি হয়ে গেছে, আমি একদিনে আপলোড করছি আমি। যাই হোক, আমি তোমাকে জাস্ট বোঝাচ্ছি কতটুকু আমি পড়েছিলাম ওই দিন। হ্যাঁ, দাঁড়াও আমি তোমাকে দেখাই একটু। হ্যাঁ, ধরো এটাই ইন্ট্রো টু ভেক্টর, এক্সপ্রেশন ডায়াগ্রাম অফ ভেক্টর, ক্লাসিফিকেশন অফ ভেক্টরস, ইনসাইট অফ রিজাল্টেন্ট। এই যে 1 2 3 4টা, এই যে 4টা ক্লাস, 4টা আলাদা করে দেখা যাচ্ছে তুমি। ধরো এখানে ঢুকলে তুমি আলাদা একটা ভিডিও পাবা, এখানে ঢুকলে তুমি আলাদা একটা ভিডিও পাবা। এগুলা কিন্তু দেখো 5 মিনিটের ভিডিও। তোমার কি মনে হয় আমি 5 মিনিটের ক্লাস নিয়েছিলাম? না, এটা একটা 1 ঘন্টা 1.5 ঘন্টা ভিডিওর, 1 ঘন্টার একটা 1.5 ঘন্টা ক্লাসের একটা পার্ট, যেটা তোমার লাগবে যখন তুমি পরীক্ষার আগে দেখতে বসবে। কারণ জানা কথা, তুমি তো বাসায় গিয়ে দেখবে না। দেখো ক্লাস যদি এখন করে যাও, বাসায় গিয়ে এখন দেখবে ভিডিও? না, ক্লাস না করলে হয়তো দেখতে পারো, বাট ক্লাস আজকে করে গেছো তুমি তো নিশ্চয়ই এই ভিডিও দেখবে না। যখন তোমার দেখা লাগবে, সাজায় রাখছি কেন? পরীক্ষার জন্যই তো। পরীক্ষার আগের দিন ধরো পড়তে বসছো, তোমার মনে হইলো আমি ইন্ট্রো টু ভেক্টর কি পরীক্ষার আগে কেউ পড়ে? তুমি কি কখনো ইন্টিগ্রাল মেকানিক্সের গুরুত্ব এবং তাৎপর্য পড়ে ফিজিক্স পড়ার আগে, পরীক্ষার আগে পড়ছিলে জীবনে? না। তো এই যে দেখো ইন্ট্রো টু ভেক্টর যে আমি এখানে বসি, এটা কিন্তু তোমার আসলে লাগবে না পরীক্ষার আগে পড়া। তোমার হয়তো এক্সপ্রেশন আর ডায়াগ্রাম অফ ভেক্টরও তোমার সিলেবাসটা, তুমি তো ততদিনে এগুলো এমনিই পারবা, এগুলো এমনিই তুমি পারো। তোমার লাগবে হয়তো ধরো একদম ডিরেক্ট প্যারালাল শিফটিং অফ ভেক্টরটা পড়া, তুমি ডিরেক্ট এখানে চলে যাবা। দেখো ভিডিও সবকিছু আছে, বোঝা গেছে কিনা? এটা কিন্তু আমি প্রত্যেকটা ক্লাসের প্রত্যেকটা আলাদা আলাদা টপিক ওয়াইজ, এক্সাম্পল ওয়াইজ আলাদা আলাদা ভিডিও করা আছে। এটা কিন্তু এক্সট্রিমলি হার্ড ওয়ার্ক করতে হয়েছে আমার এটা করার জন্য, বাট আমি ইভেন্চুয়ালি আস্তে আস্তে সবগুলো চ্যাপ্টারকে এইভাবে করে ফেলতেছি। বোঝা গেছে কিনা? হয়তো তুমি এক্স্যাক্টলি যে ক্লাসটা করতেছো সেই ক্লাসটা না দিয়ে আমি টপিক ওয়াইজ আরেকটা যেটা রেডি করা আছে সেটাই দিয়ে দিব, সেম ক্লাস। এটা তোমার সুবিধাটা কি? সুবিধা হচ্ছে তোমার জানো পরীক্ষার আগে তোমার কাজে লাগবে, আজকেই কাজে লাগবে এরকম না। আজকে তো তুমি নকল ক্লাস করে গেলা, বুঝতে পারছো? এইটা টপিক ওয়াইজ ভিডিও ভাগ করা থাকবে। যেমন ধরো এখানে বোর্ড ভার্সেস রিভার লাস্ট পার্ট, বোর্ড ভার্সেস রিভার পার্ট 1, এক্সাম্পল অফ বোর্ড ভার্সেস রিভার। তারপর দেখো এখানে আছে রিলেটিভ ভেলোসিটি এক্সাম্পল 2, রিলেটিভ ভেলোসিটি এক্সাম্পল 1। এইভাবে পার্ট বাই পার্ট তোমার পুরো চ্যাপ্টারটাকে ভাগ করা থাকবে, যেটা কোনো অনলাইন প্ল্যাটফর্মে দেওয়া সাহস করতেছে না। সাহস করবে কেমনে? এটা এডিট করতে তো দম লাগবে। আমি যে ক্লাসের মাঝখানে মোটিভেশন দিছি ওটা আমি কাটতে হয় না। এই যে আমি ক্লাসের মাঝখানে একটা জোকস মারলাম মনে করো, বা কোনো একটা কারণে আমি মনে করো নামাজ পড়তে গেলাম বাইরে বা চা আনতে গেলাম, আমি কি এইভাবে থাকলে তো আমি ভিডিও পজ করতে পারি না, কারণ এখানে সিনক্রোনাইজেশন ব্যাপার আছে। এই মাঝখানের সময়টা কি পজ না? আমি এই পজগুলো বসে বসে কাটি বাসায়, বুঝছো? আমার ব্যাচের সংখ্যা কম থাকার কারণ একটাই, সকালে ব্যাচ না থাকার কারণ একটাই, আমি রাত জেগে এই কাজগুলোই করি। আমি একটা 1 ঘন্টা ক্লাসকে টোটালি ছোট করতে করতে দেখা যায় 40-45 মিনিট ক্লাস হয়ে গেছে। তাহলে কাজের সময় কতটুকু? 40 মিনিট। 1 ঘন্টা ক্লাসে মোট ক্লাস যেটা তোমার লাগবে 40 মিনিট, তার মধ্যে তোমার পরীক্ষার আগে লাগবে হয়তো 15 মিনিটের ক্লাস, কারণ তুমি তো সব টপিক দেখবে না, টপিক ওয়াইজে ভাগ করা আছে। বুঝতে পারছো কি বলছি? তাহলে এটা তুমি আসলে যদি এটাকে তুমি যদি অফলাইন ব্যাচ হিসেবে কল্পনা করো, সেটা কিন্তু তোমার ভুল হবে। এটা কিন্তু অফলাইন ব্যাচের থেকেও বেশি, অনলাইন ব্যাচ থেকে পাওয়া সার্ভিস বা ফিচার থেকেও বেশি তোমার জন্য আছে। তুমি কোনো অনলাইন প্ল্যাটফর্ম এরকম পাবা না যে তোমার পুরো লাইভ ক্লাসকে সে আবার আলাদা করে তার এডিটিং টিম দিয়ে টুকরা টুকরা করে দিচ্ছে। তোমার দিবে? তোমরা তো পাও নাই মনে হয়। তোমরা কোন কোন প্ল্যাটফর্মে ক্লাস করছো আমি জানি না, বাট হাতে গোনা কয়েকটাই আছে যেগুলো তোমরা ক্লাস করছো। কেউ কিন্তু এভাবে দিচ্ছে না, তোমাকে পুরাটাই তুলে দিচ্ছে আপলোড। আমি কিন্তু বাসায় গিয়ে আপলোড করি না, আমি বাসায় গিয়ে নয়েজ রিডাকশন করি, সেটা তো করতেই হয় জানা কথা। প্লাস বসে বসে পুরো ক্লাস শুনি। আবার দেখো আরো কতগুলো আমি প্রসেসিং এর হতে এগুলো ফালাই। ধরো আমি একটা টপিক তোমারে বুঝাইছি, একজন বললো একটা টপিক আমি বুঝি না, এটা আবার বুঝান। তো আমি যদি ভিডিওতে এক বুঝানো 2 বার রাখি, সেটাকে আননেসেসারি সময় নষ্ট না? যার বোঝা হয় নাই সে তো ভিডিও টান দিলে দেখতে পারবে। তো ক্লাসে যেটা আমি 2 বার বুঝাইছি তোমাকে তোমার বোঝানোর জন্য, সেটা কিন্তু আমি ভিডিওতে রাখবো না, আমি কেটে ফেলবো। এবং আমি অলরেডি সেই কাজ করছি। ধরো একটা টপিক হচ্ছে সামান্তরিক সূত্রের একটা কনসেপ্ট, ঠিক আছে? বুঝাইলাম একবার কষ্ট করে, তুমি বললা বুঝি নাই, আমি আবার বুঝালাম। তো আবার বুঝানোর পার্টটা কিন্তু আমি রেকর্ডে রাখবো না, এটা কিন্তু আমি শুনে শুনে আবার কাটবো। বুঝছো? তোমাদের কাছে এই জিনিসগুলো হয়তো মনে হতে পারে এত কিছু কেমনে করা যায়, এত কিছু আমি করে অলরেডি ফেলছি, ঠিক আছে? এগুলো অলরেডি তোমাদের জন্য রেডি করা আছে। দেখো এগুলো সব এইভাবে রেডি করা অলরেডি, ঠিক আছে? তোমরা জাস্ট জয়েন করবা, সাথে সাথে এগুলো পেয়ে যাবে। এগুলো পাবা মানে তোমাদের ক্লাস অনুযায়ী, যেদিন যে ক্লাস হবে ওই ক্লাস অনুযায়ী আমি জিনিসগুলো তোমাদেরকে দিয়ে দিব। এবং
সুবিধা যেটা সেটা হচ্ছে কোনো আমি সোশ্যাল প্ল্যাটফর্ম ইউজ করার পক্ষপাতী না, কারণ হচ্ছে ফেসবুকে তুমি ঢুকবা মানেই তুমি ফেসবুকে আমার ভিডিও দেখবা না। প্রাইভেট আমি জানার কথা রাখলে তো প্রাইভেট গ্রুপেই রাখবো, তো ফেসবুকে ঢুকলে কি কেউ কাজের জিনিস দেখে নাকি? আমি নিজেই তো ফেসবুকে আমি ঢুকি, ল্যাপটপ খুলি এক কাজে, ধরো একজন স্টুডেন্ট বলছে যে ভাই আসের কাছে রেকর্ড দেন নাই, আমি ওর রেকর্ড দেওয়ার জন্য আমি ল্যাপটপ খুলছি, খুলে চলে গেছি আমি ফেসবুক চালাইতে, এবং ভুলেই গেছি সে যে আমার বুঝছে, পরে মনে পড়ছে রাতে 4টায় যে তার রেকর্ড দেওয়ার কথা ছিল আমার। সো স্বাভাবিক ফেসবুক ডিস্ট্রাক্টিং, ইউটিউব ডিস্ট্রাক্টিং। তোমার যদি গুগল ক্লাসরুম অ্যাপটা ইনস্টল করা থাকে, মোবাইলে তো গুগল ক্লাসরুম অ্যাপটা ইনস্টল করতে পারবা, আশা করে জায়গা আছে। তো যখনই আমি বাসায় গিয়ে তোমার এটা আপলোড করে দিব, তুমি সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যাবা। সো তোমার আসলে ফেসবুক যদি কোনো কারণে ডিএক্টিভেট করেও ফেলে কোনো সমস্যা নেই। তোমার যদি ইউটিউব নাও থাকে, ইউটিউব অবশ্যই থাকতে হয়, এটা অবশ্য কথা, ইউটিউব না থাকলে কেমনে দেবে, বাট তুমি এইটার থ্রুতেই দেখে ফেলতে পারবা, কোনো সমস্যা নেই। আর আমার মনে হয় না ইউটিউব খুব বেশি ডিস্ট্রাক্টিং ফেসবুকের মতো, ফেসবুক থেকে ইউটিউব বেটার আছে, তাই না? সো আশা করি এটা তোমাদের কাজে লাগবে। এবং দেখো রেগুলারলি আমি ডেট ওয়াইজ সবকিছু আপলোড করতে থাকি। এটা গেলো আমার ক্লাসের ফিচার। ক্লাস থেকে তুমি যা পাচ্ছ, অফলাইন ক্লাস তো করতেছই, আমি কত ভালো পড়াই কত খারাপ পড়াই সেটার জাজমেন্ট আমি কখনোই দিতে পারবো না, এটা তোমাদের কাছে। বাট আমি ফিচার যেগুলো এক্সট্রা দিচ্ছি, যেটা ভালো আমি মনে করি, সেটা অবশ্যই আমি বলতে পারি। নিজের ব্যাপারে এইটুকু অ্যাডভোকেসি করাই যায়। নিজের তো ভালো বলতেছি না, বলতেছি জাস্ট ফিচারটা ভালো। এটা যে কোনো কোচিংও নিতে পারে এই মডেলটা, ঠিক আছে? গেল এটা। তো এটা গেলো ফিজিক্স। সেম কথা মেথের জন্য প্রযোজ্য। মেথেও সিমিলারলি তোমাকে আমি ওই চ্যাপ্টার ওয়াইজ, ধরো আমি তোমাকে সরলরেখা পড়াচ্ছি, সরলরেখার একটা কনসেপ্ট পড়ালাম, কয়েকটা সূত্র পড়ালাম, এটা একটা ভিডিও থাকবে। সরলরেখা মনে করো একটা চ্যাপ্টারের পার্ট 1, পার্ট 2, পার্ট 3 আলাদা করে দেওয়া থাকবে, টপিক ওয়াইজ আলাদা করে দেওয়া থাকবে। এটা হচ্ছে মেথডটা কাইন্ড অফ সেম, ফিজিক্স ম্যাথ তো সেম কথাই, টপিক ওয়াইজ বুঝতেছ আমি আসলে কি বোঝাতে চাচ্ছি। ওকে, এটা গেল আমাদের ক্লাসের হিসাব। দেন তুমি যেটা পাবা সেটা হচ্ছে এক্সাম সিস্টেম। এটাও ধরো তোমাদেরকে একটা আমি ডেমো এক্সাম্পল দেখাই। একটা ধরো ভেক্টর, যেমন ধরো এখানে কই গেল, এটাই দেখাইলাম। মনে করো ধরো একটা পরীক্ষা দিয়েই দিই আমরা, নাকি? তোমাদেরকে বলবো আর কি আমি মাঝে মধ্যে মোবাইল নিয়ে আসার জন্য। আশা করি সবার সংগ্রহে একটা করে স্মার্টফোন আছে, নিজের না থাকলে বাসায় আছে, পরীক্ষা থাকলে স্মার্টফোনটা নিয়ে আসবা, ঠিক আছে? তো যেটা হবে সুবিধাটা একটু খেয়াল করবা। এইভাবে পরীক্ষা দিলে তোমার সুবিধাটা কি? ধরো আমি এখন লগ ইন করলাম, আমি তো পরীক্ষা দিচ্ছি এখন স্টুডেন্ট হিসেবে, আমি অন্য সময় কি অ্যাডমিনিস্ট্রেশন থেকে দেখতে পারবো তোমরা কি করতেছো না করতেছো। এবং আমি ঢুকলাম, এই যে আমি পরীক্ষা দিব এখন, এই যে এগুলো পরীক্ষা দেওয়ার পরে আমি মার্কটা দাগাই দেওয়ার পরে আমি এভাবে সাবমিট করে দিব। তোমরা কি টেস্টমোড সার্ভার আগে ইউজ করছো কখনো? টেস্টমোড দিয়ে পরীক্ষা দিছো কে এখানে? আগে দাও নাই? তুমি এখানে হ্যাঁ দিছো, গুড। তোমরা এখানে অফলাইন আসছো, বাট অনলাইনে সব সার্ভিসই পাবা। অনলাইন কোনো বেচ থেকে এমন কোনো সার্ভিস তারা দিচ্ছে বা আমি দিচ্ছে না, সেটা আসলে কোনোভাবেই তোমরা মিস করবা না। তাহলে এটা অফলাইন থেকেও বেটার, এটা অনলাইন থেকেও বেটার, এটা তোমরা বলতে পারো, ঠিক আছে? তো দেখো আমি 2টা মাত্র আনসার করছি, সাবমিট করে দিই। এখন দেখি কত পাই। সাবমিট করলাম, এগুলাকে ব্ল্যাঙ্ক জমা দিচ্ছি আগে খাতা। আমি কত পাইছি? 0। আন্দাজে যেটা দেখাইছিলাম সেটা হয় নাই আসলে। যাই হোক, 0 হয়েছে আমার। এখন এটা তুমি দেখছো তুমি কত পাইছো, এবং দেখো তুমি উত্তর করার পরে পেয়ে যাবা সঠিক উত্তর কোনগুলা। বোঝা গেছে কিনা? এবং এটার পরে তুমি যেটা পাবা সেটা হচ্ছে ক্লাসরুমে কিন্তু আমি এই এক্সাক্ট পরীক্ষার সলিউশন ভিডিও দেয়া আছে, এক্সাক্ট সেম পরীক্ষার সলিউশন ভিডিও তোমাকে দেয়া আছে। তুমি বাসায় যাওয়ার পরে সেই সলিউশন ভিডিওটা দেখে ফেলতে পারবা, তাহলে যেগুলো পারতা না সেগুলো করে ফেলতে পারবা। এবং আমার এখানে পরীক্ষার এটা অফলাইনে শুধুমাত্র প্রযোজ্য, এটা অনলাইনে প্রযোজ্য না। তুমি যখন একটা 20 মিনিটের পরীক্ষা দিবা, পরীক্ষা দেওয়ার পরে আমি তোমাকে আরো আলাদা 20 মিনিট সময় দিব। এই 20 মিনিটে দিচ্ছি তোমাকে আমি এইভাবে পরীক্ষা দেওয়ার জন্য। পরে আমি তোমাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে পিডিএফটা পাঠিয়ে দিব, বলবো এখন যেগুলা পারো নাই বাট সময় দিলে পারতা সেগুলো এখন করো। তাহলে কি লাভ হবে? তোমার আননেসেসারিলি কনফিডেন্সের কোনো ঘাটতি হবে না, যে তুমি বলতে পারবে না যেটা আমি পারতাম না। বাসায় গিয়ে তো আমরা ভুলে যাই পরীক্ষাতে দিয়ে আসছি, বাসায় গেলে কিন্তু পরীক্ষার খবর আর নাই। তুমি এখানে বসেই 20 মিনিট পরীক্ষা দিছো, বাকি 20 মিনিট তোমাকে আমি দিব যে তুমি যেগুলা পারো নাই সময়ের জন্য সেগুলো এখন করো। এটা তোমরা শিওর থাকো, নিশ্চিতভাবে এটা বলতে পারি আমি ফ্রম স্ট্যাটিস্টিক্স। স্টুডেন্টরা তো এইভাবেই পারফরমেন্স দেখায় আমাকে। সে মনে করে আনসার করছে 20টার মধ্যে 12টা, সময়ের জন্য পারে নাই। সময় আমি একটু কমাই দিই টাইট রাখার জন্য, কারণ ভর্তি পরীক্ষার ব্যাপারে তোমরা বুঝতেছো নিশ্চয়ই, ভর্তি পরীক্ষায় কিন্তু ওইটাই সব থেকে বড় ফ্যাক্টর। আমার বেস থেকে কিন্তু টোটাল 20-25 জনের মতো অলরেডি, কালকে দেখছো হয়তো যদি কেউ গ্রুপে থাকো, 20-25 জনের মতো অলরেডি সিকিউর করে বসে চান্স, ঠিক আছে? সো এখানে মূল ফ্যাক্টরটা কিন্তু সময়। তো তোমাকে আমি সময় একটু কমাই দিব, তুমি সময়ের মধ্যে যা পারছো তো পারছো, এবং তাড়াহুড়া করতে গিয়ে তুমি তো ভুল করবা।
সেটা তো ইভেনচুয়ালি তোমাকে ইন দ্য লং রান তোমার একিউরেসি বাড়াবে, যাতে তোমার সময় কম তারপরে তুমি একিউরেটলি করতে পারো, সেটা তো আসবে। বাট এই যে তুমি পরীক্ষা দিলা 20 মিনিট, তারপরে আমি তোমার আরো 20 মিনিট দিলাম, এই 20 মিনিটে তুমি আলাদা করে রিল্যাক্সলি দেখবা যে যেটা তুমি সময়ের জন্য করতে পারো নাই সেটা তুমি আসলে পারো কিনা। তখন দেখবা তোমার আরো কমসে কম 6-7টা হয়ে গেছে। তাহলে কি দাঁড়ালো, 20টার মধ্যে 12টা তুমি পারছো, 6-7টা তুমি করে ফেলতে পারছো। তোমার সলিউশন দরকার কয়টার বলো তো? 3-4টার। এটা কি তোমার জন্য ভালো না? তোমার জন্য, তোমার মেন্টাল হেলথের জন্য এটা ভালো যে আমি 20টার মধ্যে 12টা বা 4টা পারতাম না, বাট তুমি ক্লাসে বসে আমার সামনে করে গেছো আরো 4টা, তা 12 আর 4 হয়ে গেছে তোমার 16টা, বাকি থাকলো 4টা ভিডিওতে দেখে ফেলেই যায়, সময় তো বাঁচলো। তো সময় বাঁচানোটা খুব জরুরি। এবং আমি অনেক স্পিডে কথা বলি, সেটা তোমার জন্য আরেক ভালো জিনিস, তোমার 2x স্পিডে দেখতে হবে না কোনো ভিডিও আমার, আমি অলরেডি 2x স্পিডে কথা বলি, বুঝতে পারছো? তুমি যদি আমার ভিডিও 2x চালাও, তুমি দেখবা যে আমার ভিডিও তুমি 2x আসলে নিতে পারতেছো না, কারণ অনলাইনের ভাইয়ারা অনেক স্লো কথা বলে। এটা ইন জেনারেল সবাইকে নিয়ে থাকার জন্য, যে কারো যদি একটু ব্রেন স্লো থাকে সে যাতে কথাগুলো বুঝতে পারে। এত স্লো কথা বলে আমার পোষাবে না, যার দরকার সে আমাকে 0.5x দেখেনি, তাহলে তো হয়। আমি উল্টাভাবে বললাম, আমার স্পিড কম তুমি স্পিড বাড়াও, আমার স্পিড বেশি তুমি স্পিড কমায় নাও, তাহলে তো হয়। তোমার যেভাবে দরকার তুমি আমাকে অ্যাডজাস্ট করে নাও, ঠিক আছে? এটা হচ্ছে কথা। আর ফাস্ট স্পিড আমি ইচ্ছা করে বলি না, আমার স্পিডই বেশি, আমি স্পিডেই কথা বলি। সো এই হচ্ছে কথা আর কি। তো আশা করি পরীক্ষার ব্যাপারটা বুঝতে পারছো। এখন দেখো খেয়াল করে, আমি যখন এখন টিচার হিসেবে ঢুকবো তোমাদের এই প্যানেলে, ধরো আমি ঢুকলাম এখন এখানে অ্যাডমিনিস্ট্রেশনে, এখন আমি দেখতে পারবো যে তোমাদের রেজাল্ট কার কিরকম হয়েছে। এবং খেয়াল করো এখানে আমি রেসপন্স দেখতে পাচ্ছি সবার। এবং খেয়াল করো আমি যদি একটু জুম আউট করি এখান থেকে, এই যে আমি পরীক্ষা দিয়েছি মাত্র, দেখো একটা পারছি মনে মাত্র, এই যে এগুলো হচ্ছে আমার সব স্টুডেন্টদের পরীক্ষা, আগে যেটা নিয়েছিলাম এই পরীক্ষাটা। একটু খেয়াল করো, আমি কিন্তু এখানে সুন্দর মতো দেখতে পারতেছি যে এখানে এমন একটা প্রশ্ন নাই যেটা কেউ পারে না। দেখো তো একটু খেয়াল করে, কোনো প্রশ্ন আছে কিনা যেটা কেউ পারে নাই? কেউ না কেউ কিন্তু দেখো সবুজ টিক পেয়ে গেছে। তার মানে এই পরীক্ষার প্রশ্নে এমন কোনো প্রশ্ন নাই যেটা কেউ পারে নাই, কেউ না কেউ পেরে গেছে, যত কঠিন হোক কেউ না কেউ পারছে। বোঝা গেছে কিনা? তো আমি আইডিয়া পেয়ে গেলাম না, ক্লাসে সবাই পারছে, মানে সবাই মিলে পুরোটা সলভ করে ফেলছে। এখন তোমাদেরকে যদি আমি বলি সলিউশনটা দাও, তা সবার সলিউশন হয়ে গেল না? রেডি না সলিউশন? জাস্ট ডিসকাশন গ্রুপে তোমাদেরকে পাগল করে ফেলা হয়েছে রেকর্ড ভিডিও দিয়ে দিয়ে। এটা কিন্তু আরেকটা বাজে জিনিস তোমাদের জন্য। তোমাদের জেনারেশন বা যারা রেকর্ড সিস্টেম অভ্যস্ত, তারা যেটাতে অভ্যস্ত হয়ে গেছে যে ক্লাস করবার রেকর্ড দেখবো, ক্লাসও করে না রেকর্ডও দেখে না, বুঝছো? আর রেকর্ড দেখতে যেটা সমস্যা হয়, এরা আসলে ওই ছাগলের মতো হয়ে যায় বা বলদের মতো বা গাধার মতো, কোনো একভাবে তুমি কোনো একটা জুৎসই প্রাণী চিন্তা করো তার মতোই হয়ে যায়। তুমি সারাদিক্ষণ খালি রেকর্ডই দেখতেছো, এটা কিন্তু খুবই বাজে চয়েস। এই জন্য আমি বলছি কি, টপিক ওয়াইজ ভাগ করে দিলাম, তোমার আমার এক্সট্রা কথা শোনার দরকার নেই, আমার মোটিভেশন তোমার শোনার দরকার নেই। তুমি বুঝতেছো না কাজ শক্তি ক্ষমতার পোর্শন, ওইটার ভিডিও দেখে ওইটা দেখে ফেলো, শেষ। তোমার কি সবগুলো ভিডিও দেখতে হয়? তোমার কি প্রত্যেকটা টপিকে ভিডিও দেখতে হয়? না। তুমি এটা শিওর থাকো 80% প্রবলেম তুমি জাস্ট টেক্সট সলিউশন দেখলেই বুঝে যাবা। হাতে গোনা কয়েকটা আছে প্রবলেম যেগুলো তুমি টেক্সট দেখলে বুঝবে না, যেটা আমাদের হয় না সমাধান বই দেখার সময়। সমাধান দেখে আমরা ম্যাক্সিমাম সলভ করতে পারি, দু একটা থাকে যে এই লাইন থেকে এই লাইন কেমনে আসে স্যার বুঝাই দেন। তো সেই কয়েকটার জন্য তো ভিডিও দরকার, যে কেমনে আসে বোঝানোর জন্য। তোমার কিন্তু সব দেখার দরকার নেই। তাহলে এটা হচ্ছে তোমার রিসোর্স ম্যানেজমেন্ট, টাইম ম্যানেজমেন্টের ব্যাপারটা তোমাদের মাথায় রাখতে হবে। গাধার মতো চিন্তা করো না যে তোমার সময় আছে 24 ঘন্টা, তোমার প্রশ্ন আছে 100টা, তুমি 100টার ভিডিও দেখতে হবে, এটা কিন্তু গাধার মতো কথাবার্তা হয়ে গেল। তুমি 100টার মধ্যে নিজে করে ফেলতে পারো 75টা, আর একটু সময় বেশি দিলে তুমি আরেকজনের হিন্টস নিয়ে তুমি করে ফেলতে পারো আরো 20টা, 75টার বিষয় গেলে 95টা, 5টা তুমি ভিডিও দেখে ফেলো, একান্তই না পারলে ভিডিও দেখে ফেলো। তাহলে তখন তুমি একদম প্রপারলি গ্রো করবা। আর যদি গাধার মতো জাস্ট ভিডিওই দেখতে থাকো, তোমার গ্রোথ জীবনে হবে না। ভিডিওই দেখতে থাকবা, আরেকজনকে সলভ করতে দেখবা, নিজের আর কিছু হবে না। তো এটা খুবই গুরুত্বপূর্ণ, নিজে থেকে সলভ করতে পারতে হবে। এই জন্যই বলি 20 মিনিট পরীক্ষা, 20 মিনিট নিজে ট্রাই করো, নিজের ক্যাপাবিলিটি বুঝতে পারবা। আর যেটা একান্তই পারো নাই, 20 মিনিট দেওয়ার পরে যেগুলো তুমি পারো না, তাহলে শিওর থাকো এটা তুমি পারতাও না, সময় দিলে পারো না। তখন তোমার কাজ কি, ওই স্পেসিফিক টপিকের ভিডিওটা দেখে ফেলা। সেটা আমার থেকে দেখো অথবা যে কোনো ইউটিউব চ্যানেল থেকে দেখো, যেখান থেকে মজা তুমি দেখতে পারো। ভিডিওর প্রতি আমার কোনো ফ্যাসিনেশন নাই যে তোমার আমার ভিডিও দেখতে হবে বা কোনো ভিডিও দেখতে হবে, কোনো ফ্যাসিনেশন আমার নাই। আমি যদিও ভিডিওকে সব থেকে সুন্দরভাবে তোমাকে প্রেজেন্ট করতেছি, কারণ কিন্তু তোমাকে এটা বোঝানো যে তোমার সব দেখতে হবে না। টপিক ওয়াইজ ভাগ করে দিলাম, তোমার যেটা দরকার নাই তুমি দেখো না। আমার ভিউ বাড়ানোর দরকার, আর এগুলো কিন্তু পাবলিক ভিডিও না যে আমার ভিউ বাড়ানো লাগবে, এগুলো কিন্তু আমাদের প্রাইভেট ভিডিও। তোমাদের প্রত্যেকের মেইল আইডিতে আলাদা আলাদা ভাবে এগুলো শেয়ার যাবে। তোমরা যদি লিঙ্ক শেয়ারও করো কাউকে, তোমরা সেই ভিডিও দেখতে পারবে না, বুঝতে পারছো? তুমি যদি লিঙ্ক দিয়ে দাও কাউকে যে দেখে নাও ভিডিও, চাইলে এটা সুযোগ আমি রাখবো না। তোমাদের প্রত্যেকের মেইল আইডি যেটা তোমাদের ইউটিউব চ্যানেলের সাথে লগ করার জন্য থাকে, সেই মেইল আইডিতে আমি তোমাকে শেয়ার করবো। তুমি ওই এক্সাক্ট মেইল আইডি দিয়ে যদি লগ করো, তখন এই ভিডিও দেখবা, আদারওয়াইজ দেখতে পারবা না। বুঝতে পারছো কি বলছি? সো প্রাইভেসি নিয়ে বা সিকিউরিটি নিয়ে কোনো ইস্যু নেই, তোমাদের ভিডিও তোমরাই দেখবা, আর কেউ দেখতে পারবে না।
বাকিটা তোমাদের বিশ্বাসের উপর। এখন কেউ যদি আবার ডাউনলোড করে মেরে দাও, এখন তো নেটফ্লিক্সও তো আর কিছু করতে পারে, ডাউনলোড করে তো অনেক থেকে মানুষ দেখেই ফেলে, তো সেটা তো আটকানোর সুযোগ আমার নাই। আমি যতটুকু সম্ভব প্রোটেকশন দেওয়ার দিচ্ছি, আর এটা তোমাদের বিশ্বাসের উপর, আমার তো এখানে কিছু নাই। ঠিক আছে, কি বলছি বুঝতে পারছো? আচ্ছা, পরীক্ষা সিস্টেম বুঝতে পারছো? তাইলে পরীক্ষা এটা খাতা কলমে পরীক্ষা হবে, এমন না যে খাতা কলমে পরীক্ষা নিব না, সিকিউ পরীক্ষাগুলো খাতা কলমেই হবে, সামনে বসে পরীক্ষা দিবা, সেটাও সেম স্টাইলই হবে। এখন আসো আমরা চলে যাই কিছু এক্সট্রা টপিক না, এটা হচ্ছে আমাদের মেইন ফিচার্স, রেকর্ড সিস্টেম, এক্সাম সিস্টেম। ঠিক আছে, কারণ পড়লা এক্সাম দিলে না, তাতে কিন্তু তোমার জাজমেন্ট আসলে হবে না, তুমি নিজেই বুঝবে না তুমি কি করতেছো, আসলে তুমি নিজেও জানো না তোমার পজিশন কি, বুঝতেছো, বাট দেখবা গিয়ে পরীক্ষা দিতে গিয়ে যে আসলে তুমি এটা বুঝো নাই। এটা তুমি পরীক্ষা ছাড়া কোনোভাবেই বুঝবা না। ঠিক আছে, নিজে সলভ করতে পারতে হবে। আমরা দরকার মতো বিভিন্ন সিমুলেশন ব্যবহার করব। দরকার মতো কিছু মানুষ আছে এখন, এরা সিমুলেশন আর অ্যানিমেশন দেখলে পাগল হয়ে যায়, ওই পাগলামি করা যাবে না। সিমুলেশন না দেখেও দুনিয়া চলছে, তোমারও দুনিয়া চলবে, এটা মাথায় রেখো। আর পরীক্ষার হলে তোমাকে কোনো সিমুলেশন দেওয়া হবে না, সেটাও মাথায় রেখো। সো এগুলাকে আন্দাজে ফ্যান্টাসাইজ করো না যে সিমুলেশন দেখো পাগল হয়ে যাবে, এরকম কিছু না, পাগল হওয়ার কিছু নাই। এই সিমুলেশন তুমি না দেখলেও তোমার কাজ চলবে, এবং এটা মাথায় রাখবা, সিমুলেশন ইজ নট ইন ইউর এক্সাম হল। তোমাকে কোনো অ্যাটাচমেন্ট দেওয়া হবে না সিমুলেশনের, তোমাকে দিন শেষে নিজে ইমাজিন করতে পারতে হবে। ফিজিক্সে ইমাজিনেশন ইজ দ্য বেস্ট পার্ট। ইমাজিনেশন তোমার ভালো না, তুমি ফিজিক্সে ভালো করার আশা রাখো না। কিছু প্রশ্ন থাকবে যেখানে তোমার ইমাজিনেশন থাকতে হবে। আর একটা জিনিস খেয়াল করবা, তুমি এই সিমুলেশন দেখে যত সহজে বুঝে যাবে একটা জিনিস, সবসময় কিন্তু সহজ হওয়াটা তোমার জন্য ভালো না। বুঝতে পারছো? যেমন ধরো এই যে জিনিসটা, এই যে অসিলেশনটা, বা এই যে আমি এটা তোমাদের খুব সহজে বুঝাই দিচ্ছি, তোমরা খুব সহজে বুঝে যাচ্ছ। এতে করে তোমাদের একটা লাভ হচ্ছে, সময়ে কমের মধ্যে তোমরা এটা বুঝে গেলা, আমাকে অনেক কসরত করতে হয় নাই, ইমাজিন করাইতে হয় নাই, বুঝে গেলা। লসটা হয়েছে কি, তুমি আসলে মাথা খাটাও নাই বেশি একটা, তুমি ডিরেক্ট সামনে পেয়ে গেছো। এটাই হচ্ছে বই এবং ভিডিওর মধ্যে পার্থক্য। তুমি যখন একটা বই পড়বা, জাস্ট ফর এক্সাম্পল একটা গল্পের বই পড়ো, অথবা সেই গল্পের বই দিয়ে বানানো একটা মুভি দেখো, পার্থক্য কিন্তু আকাশ পাতাল। তুমি একটা মুভি দেখলে, তোমার একটা বই পড়লে তোমার চিন্তা শক্তির যে গ্রোথ হবে, ওই বই দিয়ে বানানো নোবেল দেখলে তোমার সেটা হবে না। কারণ দেখো, বইয়ের মধ্যে বলা থাকে কিছু, একটা দৃশ্যপট বলা থাকে, সিন বলা থাকে, সেই সিনটা তুমি ইমাজিন করো। তোমাকে বলা হলো একটা নীল আকাশ ইমাজিন করবা। তোমাকে বলা হলো একটা ধ্বংস পৃথিবী, তুমি ধ্বংস পৃথিবী কল্পনা করে নিবা। তোমাকে আমি দেখাই দিলাম ধ্বংস পৃথিবী, তোমার ইমাজিনেশনে কিছু আসে নাই। তো এই যে কল্পনা শক্তির গ্রোথটা, সেটা বই পড়লে আসে, সেটা নিজে থেকে চিন্তা করলে আসে, তোমার সামনে নিয়ে আসতে তুমি সেটা বুঝবা না। তোমার সামনে তো আরেকজনের ইমাজিনেশন তুমি দেখতেছো, তাই না? এই ব্যাপারগুলো মাথায় রাখবা। এবং সব থেকে বড় কথা হচ্ছে, এইগুলাতে কন্ট্রোল থাকা দরকার। এখন তুমি এমন হইতে গেছো যে নিজে ইমাজিন করতে করতে এখন তোমার পরীক্ষার সময় চলে আসছে, তুমি এখন ঠিক মতো শেষ করতে পারোনি। এগুলার ব্যালেন্স লাগবে। তোমার কিন্তু সময়টা খুব কম, এটা তোমার বুঝতে হবে ভালো মতো। একটা ফিজিক্স টিচার, সে তার কেরিয়ারের 3 বছর 4 বছর 5 বছর সময় দিয়ে একটা এক্সপিরিয়েন্সে গ্যাদার করছে, সে অবশ্যই চাইবে সে তার সর্বোচ্চ তোমাকে দিতে, বা তার সর্বোচ্চ সবকিছু তোমার লাগবে না। এটা মাথায় রেখো, এটা খুবই গুরুত্বপূর্ণ। আমি ফিজিক্স পড়াচ্ছি, ম্যাথ পড়াচ্ছি, আমি জানা কথা বেশি বেশি পড়াবো তোমার, কারণ আমি বেশি না পড়ালে আমার মার্কেট চলবে না, মার্কেট আমি টিকতে পারবো না। তোমার মাথায় রাখা লাগবে, তোমার ফিজিক্স আছে, ম্যাথ আছে, কেমিস্ট্রি আছে, বায়োলজি আছে, আইসিটি আছে, ইংলিশ আছে, বাংলা আছে। তুমি কিন্তু ফিজিক্স টিচারের মতো এত প্যাশনেট হয়ে লাভ নাই। তোমার ফিজিক্স লাগবে, ম্যাথ লাগবে, কেমিস্ট্রি লাগবে, বায়োলজি লাগবে, এই 4টা তো মাস্ট যে কোনো ভর্তি পরীক্ষার জন্য। তোমার ব্যালেন্সটা তোমার বুঝতে হবে। ফিজিক্স স্যারের মোটিভেশন দেখে তুমি পাগল হয়ে যায় না। ফিজিক্স স্যারের ভাবো তো একটু এটা কেমন, ভাবো তো একটু এটা কেমন, এটা কি সুন্দর না, এইসব দেখে পাগল হওয়া যাবে না। রিয়েলিস্টিক হওয়া লাগবে, এটা হচ্ছে প্রথম কথা। তুমি একজন মোটিভেটেড, জাস্ট সিঙ্গেল একটা টপিক নিয়ে পড়ানো মানুষের মোটিভেশন দেখে তুমি পাগল হইলে হবে না। তোমার মাথায় রাখা লাগবে, তো বাংলাও পড়তে হবে। A+ না পাইলে মারা তুমিই খাবা। বুঝতে পারছো? তো বাংলাতেও সময় দেওয়া লাগবে, আইসিটিতেও সময় দেওয়া লাগবে। এখন আরেকটা কথা, আইসিটি আমিও পড়াই, আইসিটিকে এত গুরুত্ব দেওয়া যাবে না যে গুরুত্ব তুমি ফিজিক্সকে দিচ্ছ। আইসিটি একটা টপিক বুঝি নাই, ফালাই দাও, ওটা তোমার বোঝার দরকার নাই। আইসিটি একটা টপিক বুঝি নাই, মুখস্থ করে ফেলো, ওটা তোমার বোঝা, ওটাতে এত পেশন দেখায় লাভ নাই। সিএসসিতে পড়তে চাও না, আইসিটির কিচ্ছু লাগবে না তোমার সিএসসি চান্স পাইতে। দেখো তো কয়টা স্টুডেন্টের আইসিটি পড়া আছে যারা এবার সিএসসিতে ভর্তি হবে আমার স্টুডেন্টদের থেকে? একটাও তো না। সবগুলো তো ভালো করছে ফিজিক্স, ম্যাথ আর কেমিস্ট্রিতে আর বায়োলজিতে। বোঝা গেছে কিনা? তুমি যদি সিএসসিও পড়তে চাও, যেখানে তোমার আইসিটির মূল ইউজটা হবে, সেটা পড়তেও কিন্তু তোমার আইসিটি লাগবে না। সো আইসিটিকে এতটা গুরুত্ব দিও না যে গুরুত্ব তুমি ফিজিক্সকে দিতে হবে, যেটা তোমার ম্যাথকে দিতে হবে, যেটা তোমার কেমিস্ট্রিকে দিতে হবে। বুঝতে পারছো? সময়টা তোমার, ক্যারিয়ার তোমার, এখন তোমার গোল তোমার নিজের কাছে। এখন আরেকজনের স্বপ্ন, আরেকজনের প্যাশন দেখে পাগল না হওয়াটা খুবই বুদ্ধিমানের কাজ। একটু নিজের কথা চিন্তা করো। বুঝছো কি বলছি? বোঝা গেছে কিনা? আচ্ছা, আর আমি তোমাদেরকে যখন ক্লাসে পড়াবো, তখন অবশ্যই আমি তোমাদেরকে কিছু টপিক পড়াবো যেগুলো একটা অ্যাডভান্সড, যেগুলো তোমার ডিরেক্টলি পরীক্ষায় লাগবে না,
বাট এই জিনিসটা তোমার লাগবে একটু নিজের ইমাজিনেশন ঝালাই করতে, অথবা এটা তোমার লাগবে এডমিশনে কিছু অ্যাডভান্স প্রবলেম সলভ করতে। এগুলো আমি বলে দিব, এটা পরীক্ষার জন্য না, এটা তুমি জাস্ট বুঝছো, এটাই এনাফ, এর বেশি এখানে কিছু যাওয়ার দরকার নেই। এটা আমি তোমাদেরকে প্রপারলি বলে দিব। আমি একটা 1.5 পাতার স্লাইড পড়াবো তোমারে, পড়াই বলবো সূত্র যেটা আসছে সেটা মুখস্থ রাখতে পারলেই বাকিগুলো তোমার না করলেও চলবে। আমি তোমাকে ক্লাসে এটা বলে দিব, তোমাকে আমি প্রপারলি গাইড করব যে তোমার আসলে কি লাগবে কি লাগবে না। তুমি যদি প্যাশনেট থাকো তোমার ব্যাপার সেটা, তোমার যদি এখন দেখো প্যাশন কেন বলি বারবার, যার প্যাশন আছে ফুটবল খেলা দেখা, সে তারে তো তোমার বোঝানো দরকার যে ফুটবল দেখলে কি উপকার হয়, সে তো খেলা দেখবেই। যার ফিজিক্সের প্যাশন আছে সে তো ফিজিক্সের ভিডিও দেখবেই, সে তো ডকুমেন্টারি দেখবেই, তাকে আমার বোঝানোর দরকার নাই, তাকে আমার বলার দরকার নাই যে এই টপিক তোমার শর্ট সিলেবাসে নাই, সে এমনিই দেখবে। তুমি কি কখনো দেখছো যে তোমার সিলেবাসে ফুটবল খেলা আছে এরকম? দেখতেছি না আমরা, যারই যেটা ভালো লাগে সেটা দেখতেছে। তো এই হচ্ছে কথাটা, এটা মাথায় রেখো। তোমার প্যাশন আছে দেখে যে তোমার ইন্টারেই সব প্যাশন একদম গিলে ফেলা লাগবে এরকম না, প্যাশন থাকলে সারা জীবন তোমার থাকবে এটা। তুমি ইন্টার পাস করার পরে ফিজিক্স নিয়ে পড়ে থাকতে পারবা। সো আননেসেসারি সায়েন্টিস্ট হওয়ার চেষ্টা করবা না, ঠিক আছে? সব ধরনের স্টুডেন্টই ফেস করছি, আননেসেসারি সায়েন্টিস্ট টাইপের যারা হয় এরা একটা সময় গিয়ে ফ্রাস্ট্রেশনে পড়ে যায়, কারণ এরা এত বেশি ডিপে যায়, পরে দেখা যায় এত ডিপে গেছে যে বেসিক জিনিসপত্র পারে না সলভ করতে। জিএসটি পরীক্ষা আসছে না, অনেক ভালো ভালো স্টুডেন্ট অনেক খারাপ করছে। খারাপ মানে অনেকে আছে চান্স পায় নাই, অনেকে আছে যা আশা করছে তার থেকে খারাপ পাইছে। কারণ কি, তার ওই যে ব্যালেন্সটা করতে পারে নাই। তোমার তো জিএসটি ভর্তি পরীক্ষা বা বুয়েটের ভর্তি পরীক্ষা বা ডিউর ভর্তি পরীক্ষা সায়েন্টিস্ট আশা করতেছে, সে আশা করতেছে সিলেবাসে যা দেওয়া আছে তা তুমি ঠিক মতো সময়ের মধ্যে করতে পারো কিনা। সেটার জন্য তোমার নিশ্চয়ই অ্যাস্ট্রোফিজিক্স পড়ার দরকার নেই। কি বুঝতে পারছো কিনা? আগে ভাগে বলে দিলাম, এগুলাতে একটু সাবধান থাকবা। এটা হচ্ছে আমাদের যখন এটা একদম স্পেসিফিক্যালি একটা চ্যাপ্টারের জন্যই লাগবে, দুইটা চ্যাপ্টারের জন্য মেনলি লাগবে। এটা হচ্ছে লাগবে তোমাদের যখন আমি চলতরিৎ পড়াবো তোমাদেরকে, কারেন্ট ইলেকট্রিসিটি 90%। এটা সার্কিট নিয়ে কথাবার্তা, এখানে অনেক রকম সার্কিট আছে যেগুলো তোমাদের সিলেবাস অনুযায়ী লাগবে, আমি সেগুলো তোমাদেরকে এখান থেকে দেখাবো। বাট এগেইন এগুলা দেখে তোমরা আমাকে জাজ করো না, এগুলা কিচ্ছু না। এগুলো আমি না পড়ালেও তোমরা পারবা, এগুলো পড়ালেও তোমরা পারবা, এগুলো কোনো বিষয়ই না। কি বুঝতে পারছো কিনা? এটা গেল এটা। আর এই যে সাইটটা, এই সাইটটা কিন্তু খুবই কাজের একটা সাইট, এই যে fet.colorado.edu, এই যে এটা হচ্ছে একটা ভার্সিটির তাদের একটা প্রজেক্ট, ওপেন সোর্স প্রজেক্ট। এখানে অসংখ্য এরকম সিমুলেশন দেয়া আছে, এবং দেখো এটা কাদের জন্য, চেহারা দেখে বুঝতেছি না কাদের জন্য, বাচ্চাদের জন্য। বাট তোমাদের কেন দেখাতে হচ্ছে? কারণ তুমি এগুলো দেখো নাই। তার মানে এটা তুমি আসলে অতটাও গুরুত্ব না দিলেও চলবে, বাট কিছু কিছু জায়গা আছে যখন তোমাকে আমি একটু চাইবো যে তুমি একটু বুঝো, একটু ইমাজিন করতে পারো, তখন সাকসু করে দুই একটা যেগুলো দেখো, এগুলো জাস্ট ক্যাজুয়াল, এগুলো কোনোভাবেই তোমার জন্য ম্যান্ডেটরি কিছু না। এগুলো না পারলে তোমার দুনিয়া শেষ, এরকম কিছু না। বুঝতে পারছো? যেমন ধরো এখানে তোমাদেরকে আমি পরিচিত জিনিসে দেখাই। যেমন ধরো এখানে এই যে তোমরা জ্যামিতিক আলোক বিজ্ঞান পড়ছো না, লেন্স নিয়ে কথাবার্তা, নাকি দর্পণ নিয়ে পড়ছো? তোমরা দর্পণ পড়ছো না লেন্স পড়ছো? দুইটাই পড়ছো। তাহলে এখানে দেখো একটা জিনিস এখানে আছে, আচ্ছা দুইটাই আছে এখানে, আমি লেন্সে ঢুকে, এই যে দেখো এখানে। তো এই যে এটা হচ্ছে আমার অবজেক্ট, তাই না? এটা আমার অবজেক্ট না, এটা হচ্ছে তার ইমেজটা। তো এই কোথায় আছে বলো তো? এখানে এটা তার কি হতে পারে? ফোকাসে যদি একটা অবজেক্ট থাকে তাহলে কোথায় থাকে তার ইমেজটা? ফোকাসে যদি অবজেক্ট রাখি, বস্তু যদি ফোকাসে রাখি, লক্ষ্য বস্তু ফোকাসে থাকলে অবজেক্ট কোথায় থাকবে? অসীমে। দেখো এখানে আসে কিনা অসীমে, এই যে অসীমে চলে গেছে। তো এই ব্যাপারটা তুমি তেমনি পারতা, এটা দেখে পাগল হওয়ার দরকার আছে না। দেখো আমি আমার টুলকে নিজেই ট্রোল করতেছি কেন? কারণ তোমরা এগুলো দেখে পাগল হয়ে যায়, এগুলো তোমাদের পাগল হওয়ার জিনিস না। তোমরা পাগল হবা আমি যখন বলবো যে ভেক্টরের এই সূত্র এই জায়গায় লাগবে, এই সূত্র এখানে লাগবে না, সেটা তুমি নোট করো। এই সূত্র এখানে কাজে লাগবে, এই সূত্র তুমি কোনোভাবেই ইউজ করো না এখানে, এটা তুমি মনে রাখবা। এই জিনিসটা তোমরা পড়ো, এই জিনিসটা তোমরা পড়ো না, মনে রাখবা। এই প্রমাণটা বুঝো, এই প্রমাণটা বোঝার দরকার নাই, এগুলো তোমরা মনে রাখবা। এগুলো হচ্ছে ফালতু, মানে জাস্ট ফাউ জিনিস। এগুলো তুমি থাকলেও আসো, না থাকলেও আসো। আর মাথায় রাখবা দিন শেষে পরীক্ষায় তোমার ব্রেইনটাই লাগবে, ইমাজিনেশনটা তোমার নিজেরই করা লাগবে। তো ওইভাবে তো নিজেকে প্রিপেয়ার করা দরকার। সারা জীবন বাসায় বসে খালি সিমুলেশন আর ভিডিও দেখে গেছো, পরীক্ষা হলে কি করবা? আঁকবা কই থেকে? সিমুলেশন দেখে আঁকবা? বায়োলজি চিত্র আঁকতে হলে ওই ঘুরে ফিরে তোমার নিজে আঁকতে হবে। তো একটু এই ব্যাপারটা খেয়াল রাখো। আর সময়টা খুবই কম, এটাও মাথায় রাখতে হবে। একদমই কিছু দেখবে না, ব্যাপারটা এরকম না। কারণ এখন সময়টাও তো এরকম যে সিমুলেশন অ্যাভেলেবল সবকিছু। এখন যদি দেখা যায় একটা জিনিস ইমাজিন করতে তোমার সময় চলে যাচ্ছে বেশি, তখন একজনের ভিডিও থেকে দেখে নাও, সিমুলেশনটা সহজে বুঝে গেলা। বুঝতে পারছো? ব্যালেন্সটা খুবই গুরুত্বপূর্ণ। আমি কোনোটাকেই বাদ দিতে পারবো না, আর কোনোটাকে একদম মানে আগলায় ধরতে হবে, এটা আমার লাগবে এরকম কিছু না। বুঝতে পারছো? তোমার খান একাডেমির ভিডিও দেখা লাগবে,
তোমার অন্যরকম পাঠশালার ভিডিও দেখা লাগবে, তুমি এসিএস এর ভিডিও দেখবা, তুমি আমার ভিডিও দেখবা, তুমি সবার ভিডিও দেখবা, যার ভিডিও সামনে আসে যখন যেটাকে রিলেভেন্ট মনে হয় সেটা তুমি দেখবা, বুঝছো? বাট কোনোটার জন্য তোমার এইভাবে লাগবে না যে এই প্লেলিস্টে তোমার সব শেষ করতে হবে, এরকম না। তো অফলাইন ক্লাস করতেছে কেন? সবই যদি তোমার আরেকজনের ভিডিও দেখা লাগে তাহলে তুমি কি করবা? বুঝতে পারছো? নিজের উপর এতটা ভরসাহীন হইও না। আর যেভাবে মানুষজন বলে মনে হয় যেন সে ছাড়া বা তারা ছাড়া তোমাদের দুনিয়া তার কেউ নাই। বুঝতে পারছো? তোমরা যদি এই মুহূর্তে সব ব্যাচ বাদ দিয়ে জাস্ট ইউটিউব থেকে পড়াশোনা করো, জাস্ট অন্যরকম পাঠশালার ভিডিও দেখো, আর একটা ভালো দেখে বই কিনে ফেলো, তোমাদের জন্য এটাই এনাফ, এর বেশি কিছু লাগবে না। রিসোর্সের কি অভাব আছে? ইউটিউবে রিসোর্স আছে না অনেক, ইন্ডিয়ান চ্যানেলে ভর্তি, ইন্ডিয়ান চ্যানেল কপি মাইরা মেরে তো বাংলাদেশিগুলো উঠতেছে বেশিরভাগ, সবারটা বলা যাবে না। ইন্ডিয়ান চ্যানেল কপি করে করে বাংলাদেশে অনেক কোটিপতি এডটেক হয়ে গেছে, তাই না? ইন্ডিয়ান চ্যানেলের উপর বেস করে কিন্তু এগুলা। সো দেখো, তোমার রিসোর্সের অভাব নাই। সো এইভাবে কাউকে তার কোনো জুরি নাই অথবা এর কোনো বিকল্প নাই এরকম কোনো ভাবার দরকার নেই। বুঝতে পারছো? আর গাইডলাইনটা খুবই ইম্পর্টেন্ট, আর নিজের সময়টা বের করা খুবই ইম্পর্টেন্ট, নিজের সময় বের করতে হবে। আর একটা ইম্পর্টেন্ট কথা যেটা তোমাদেরকে বলে দিতে চাচ্ছি সেটা হচ্ছে এই ব্যাপারটা তোমাদের বোঝা জরুরি, এটা তোমাদের ভালো মতো বুঝতে হবে, এটা তোমাদের নিজের ভালোর জন্য। এখানে ইঞ্জিনিয়ারিং টার্গেট কারা কারা আছে? ইঞ্জিনিয়ারিং টার্গেট, ওকে ওকে। মেডিকেল টার্গেট, মেডিকেল টার্গেট, আচ্ছা, যেখানেই যাও এটা মাথায় রাখবা, এ প্লাস তো পাওয়া লাগবে, এটা তো ফার্স্ট। তো এ প্লাস যদি পেতে হয়, ধরো আমি তোমাকে বললাম, এখন একটা জিনিস খেয়াল করবা, কারো দেখবা চিন্তা করার ক্যাপাবিলিটি অনেক কম, কারো অনেক বেশি। কেউ দেখবা ডিফল্ট শুকনা, কেউ দেখবা ডিফল্টই তার বডি ভালো, মানে ডিফল্টে সে একটু মনে হয় তার সে জিম করে আসছে, এরকম মনে হয় না? কারো ডিফল্টই এটা সেট আপ, আর কারো হচ্ছে অনেক ডিম কলা খেয়ে 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 2 বছরে ওটা বানাইতে হয়। বোঝা গেছে কিনা? এখন সবার ক্ষেত্রে সেম কথাই সত্য। তোমার যদি একটা সিচুয়েশন, কোনো একটা ফিচার যদি তোমার কম থাকে, সেটা তোমার বানাইতে হবে, আর যদি সেটা ডিফল্ট থাকে সেটাকে নার্চার করতে হবে। নার্চার না করলে আবার ফেলে দিলে আবার সমস্যা। বুঝছো কিনা কি বলছি? এখন খেয়াল করো, ধরো আমি তোমাকে বললাম যে একটা চ্যাপ্টার 9A, এই চ্যাপ্টার 9A তে টোটাল প্রশ্ন আছে মনে করে 1 থেকে শুরু করে 17টা। এই 17টার মধ্যে 1 2 3 4 5 6 7, আমি যদি তোমাকে 17টার মধ্যে 17টার ভিডিও বানিয়ে দেই, ক্লাসে করাই দেই, তাহলে লাভ হবে কার? আমার। আমার একটা প্লেলিস্ট হবে যেখানে আমি দেখাতে পারবো একটা চ্যাপ্টারের সবগুলো ভিডিও আমার চ্যানেলে আছে, যেটা পরীক্ষার আগের রাত্রে গরিবদের লাগবে। বাট তুমি যে আমার ক্লাসে 17টা ভিডিও ম্যাথ করে গেছো না আমার ক্লাসে বসে বসে, তোমার কি লস হয়েছে না? এটা 17টা ম্যাথ যে আমি করে দিলাম, তুমি করবা কি দিলে? দেখো 17টা ম্যাথে 17টাই আমি করে দিলাম, চিন্তা করছো একটু? চিন্তা করা হয়েছে তোমাদের না? আমি জাস্ট বলছি এটা করো। আবার আমি তো কমার্শিয়াল, আমার তো তোমার সময় তোমার জীবন নিয়ে তো আমার কোনো টেনশন নাই, আমি তো যত দ্রুত সম্ভব শেষ করতে চাইবো না আমার সিলেবাস, আমার তো বড় লাগবে আমার সিলেবাস শেষ, রিভাইজ ব্যাচ শুরু করতেছি, তোমরা আবার ভর্তি হও। দেখো ব্যবসা কিন্তু বুঝতে হবে আমার, তোমারটা তোমার বুঝতে হবে, এটা মাথায় রেখো ভালো করে, ঠিক আছে? তা আমি যত দ্রুত সম্ভব সিলেবাস শেষ করতে হবে, আমি ট্রাই করবো যত বেশি পারি, যত কম সময়ে পারি শেষ করতে। তাতে লস কার হবে? তোমার। কারণ তুমি একটা প্রশ্ন নিয়ে ভাবার কথা ছিল 5 মিনিট, আমি তোমাকে 2 মিনিট দিয়ে বললাম সলভ করো, তারপর আমি করে দিলাম। 2-3টা আছে আমি তোমাকে দেখতেই দিব না, আমি নিজে শুরু করে দিব সলভ করা। বুঝতে পারছো? তারপরে বলবো 2-3 পারছো না, 4-5 এটার মতোই বলে দিব না এরকম। এবং এই এক্সাক্ট খারাপ কাজটা টেক্সট বইগুলা করে রাখে, এখন অনেকগুলো টেক্সট বই আছে, বলে দেয় যে এটা ওটার মতো, বলেই দেয় টাইপ 1 এগুলা, টাইপ 2 এগুলা। তুমি যদি আগে থেকেই জানো এটা হচ্ছে টাইপ 1, তাহলে সবগুলা সেম টাইপের ম্যাথ না? তোমার কি চিন্তা অলরেডি ন্যারো ডাউন করে বলছে না তারা, যে তুমি জানো এটা এখান থেকে আসছে, ভর্তি পরীক্ষা কি বলে দেয় এই চ্যাপ্টার থেকে আসছে, বইয়ের নাম বলে দিবে কোন বই থেকে আসছে না? তাহলে তুমি একটু খেয়াল করো তুমি কিভাবে নিজেকে মানে যতটুকু ছিল তার থেকে নিচে নামাচ্ছ। তুমি আগে থেকেই জানো 3 নাম্বারটার মতো হচ্ছে 10, 11 আর 16। তো 10, 11 শুরু করার সময় তোমার অলরেডি 3-এর সলিউশন মনে আছে, তুমি বসাই দিবা, চিন্তা করতে হচ্ছে না। এই ব্যাপারটা কিন্তু আমি তোমারে অনেক ক্ষেত্রে বলে দিব যে এটা এটার মতো, বাট এটা তোমার না লিখে যাওয়াটাই বেটার, ঠিক আছে? বাট এটাও মাথায় রাখবা, ভর্তি পরীক্ষা চান্স পায় কতজন? 100 জনের মধ্যে 10 জন। 90 জন কারা? যারা আমাদের মেইন সাপ্লায়ার ইকোনমিক্স। বুঝতে পারছো? তো এই 90 জন কিন্তু এরকম স্টুডেন্ট যাদেরকে আমি পড়াই দিলে তারা খুশি। তোমরা কি ব্যাপারটা বুঝতে পারছো? আমি যদি ক্লাসে সব করাই দিই এরা খুশি হবে, আমি যদি টাইপ বলে দিই এরা খুশি হবে, আমি যদি যত আমি গুছাই দিব সেটা তোমার জন্য তত বেশি খারাপ। বাট 90% স্টুডেন্টের জন্য সেটা আমার ভালো। কেন? কারণ ওরা চাচ্ছে এটা। তা আমি তো আমার কাস্টমার
খুশি করা লাগবে। বুঝতে পারছো? তো ব্যবসা, মেন্টরিং, গাইডলাইন সবকিছু এক জায়গা থেকে যখন দিতে হয় তখন সবকিছু বলে রাখতে হয়, নাহলে কিন্তু উপায় নেই। বুঝছো? আমি সেম মানুষ তো, আমি একই মুখ দিয়ে দেখবা বিভিন্ন ক্যারেক্টার প্লে করতেছি। কখনো দেখবা আমি ব্যবসায়ীর মতো কথা বলতেছি, এই যে বলতেছি এখন, কখনো দেখবা আমি তোমাকে গাইডলাইন দিচ্ছি, কখনো দেখবা আমি বলতেছি এইসব ওইসব আর অনেক কথা, একমাত্র কোর্স এটা এই ছাড়া কোনো কোর্সই না, এরকম বলবো দেখবো অনেক সময়, বাট এগুলো সব ফাও কথা। বুঝছো কি বলছি? বুঝতে পারছো? এই ব্যাপারটা তোমাদের বুঝতে হবে। এভরি ওয়ান ইজ এ বিজনেসম্যান, কেউ ভালো কেউ খারাপ, কেউ সৎ কেউ অসৎ, ওটা আলাদা জিনিস, বাট ব্যবসা তো আমাদের দিন শেষে করতেই হবে, তোমাদের সেটা বোঝা উচিত। আমি যদি এখন একটা জাস্ট খেয়াল করো, আমি কিন্তু এই যে চ্যাপ্টার একটা 9 এর 1 থেকে শুরু করে 17 পর্যন্ত যদি ভিডিও আমি তোমাদের ক্লাসের হতে রেকর্ড করে ফেলি, আমার কি একটা ফুল প্লেলিস্ট হয়ে গেল না? একটা স্টুডেন্ট কি আমার ভিডিওটা ঢুকবে, নাকি যার প্লেলিস্টে 5টা ভিডিও আছে তারটাতে ঢুকবে? আমারটাতে ঢুকবে না, কারণ সে পরীক্ষার আগে ঢুকছে। তা আমি কোনটা বানাবো? আমি 17টা বানাবো। তুমি কোনটায় ঢুকবা? তোমার ঢোকা উচিত ছিল 5টারটায়, আর তুমি ঢুকবে আমারটাতেই। তা আমি আমার ভালোটা বুঝবো না? আমার তো ভিউ দরকার, সাবস্ক্রাইবার দরকার। এই ব্যাপারটা তোমাদের নিজে বুঝে নিতে হবে। কি বলছি বুঝতে পারছো? আর বই কিন্তু একটা না, এটা অসীম কুমার না, এটা 9A 9B এইভাবে অসীম কুমারে থাকে, আর কেতাব স্যারের বই থাকে 9.1 9.2 এইভাবে। তা আমি যদি তোমাকে অসীম কুমার স্যারের বইটা থেকে সলভ করাই দিই, ধরো ম্যাথের কথাই বললাম, অসীম কুমার স্যারের বই থেকে সলভ করাই দিলাম, তোমার কাজ হচ্ছে, এটা তো করে ফেলছো, যেগুলো আমি করাইনি সেগুলো তুমি বাসায় করবা, হোমওয়ার্ক তো দিব অবশ্যই। কেতাব স্যারের বই থেকে যেগুলো আমি ধরি নাই সেগুলো তুমি নিজে থেকে করবা, এবং অবশ্যই নিজে থেকে করবা। কারো হেল্প নিয়ে করলে ওই জেলাও সেই কদুই। দিন শেষে যখন দেখবে এডমিশন সময় আসলে, তুমি কষ্ট করেও যেখানে, আরেকজন কষ্ট না করে সেখানে, এটা কিন্তু তোমার একটা কষ্টের কারণ হবে। তুমি অসীম কুমারের বইও সলভ করছো, কেতাব স্যারের বইও সলভ করছো, বাট দেখলা দিন শেষে রেজাল্ট যখন আসছে, তোমার বন্ধুও 10,000, তুমিও 10,002। সে খেলাধুলা করছিল, ঘোরাঘুরি করছো, তুমি খালি নোটই করছো। ওই যে দেখে দেখে নোট, ভাইয়ের ভিডিও দেখে দেখে নোট করছো খালি, তোমার যে অবস্থা তারও সেম অবস্থা। তাহলে কার বেশি কষ্ট লাগবে? সেটা একটু চিল করছিল, তুমি তো তাও করতে পারো নাই, তো কষ্ট লাগবে না তখন? তখন নিজের প্রতি নিজেরই বিরক্ত লাগবে যে আমি কষ্ট করলাম কিন্তু ফল পেলাম না। কষ্ট কিন্তু বুঝে শুনে করতে হবে। তুমি যদি কষ্ট এমন জায়গায় করো যে কষ্টটা আসলে তোমার ব্রেইনে কোনো কাজে লাগতেছে না, সেটা কিন্তু আসলে দিন শেষে তোমার উপরে ওই গাধার মতো কাজ হয়ে যাবে, গাধার মতো হয়ে যাবে ব্যাপারটা। বুঝতে পারছো কি বলছি? এই ব্যাপারগুলো মনে রাখবা। কয়টা বাজে একটু দেখো তো? 6:15। আচ্ছা, তাইলে আমি আরেকটু কথা বলে তোমাদের ক্লাস শেষ করে দিবে, এবং তোমাদের ক্লাসের রুটিনটা ফিজিক্সের, আপাতত ফিজিক্সটাই দিচ্ছি তোমাদের, এই টাইমে থাকুক, এই টাইমে থাকুক, আমার মনে হয় এটাই ভালো। গরমও আছে অনেক, একটু ঠান্ডা হবে দিন, তোমাদের জন্য ভালো হবে নাকি? আচ্ছা, তাহলে এটাই রাখবো আমি টাইম। এখন তোমাদেরকে আমি কিছু বইয়ের নাম বলে দিই, এখনই কেনার দোকানে লাইব্রেরি থেকে একটু খোঁজ নেবা যে 24-26-এর বই আসছে কিনা, আসার পরে কিনবা আর কি। তোমরা ফিজিক্স থেকে যেটা কিনবা সেটা হচ্ছে ইসহাক স্যারের বইটা কিনে ফেলবা। আর যদি কারো মন চায় 2টা বই কিনতে চাই, টাকা আছে বেশি, তাহলে শাহজাহান তপন স্যারের বইটা কিনে ফেলবা। এই 2 স্যারের বইটা কিনে ফেলো, এর বিষয়ে তোমার কিছু লাগবে না। কন্টেন্ট যা দেওয়া আমি তোমাকে দিব, আমি তো আমার ক্লাস দিব, অ্যাসাইনমেন্ট দিব, আর অনেক কিছু দিব, সবগুলো তো তোমার এখানে বলি নাই, অনেক কিছু দিব আমি। ম্যাথ থেকে যে বই দুটা কিনবা সেটা হচ্ছে তুমি অসীম কুমার স্যারের বই কিনবা। আর কারো যদি ইঞ্জিনিয়ারিং এর টার্গেট থাকে, মাথায় রেখো ফিজিক্স আর ম্যাথ কিন্তু টোটালি আলাদা জিনিস। ফিজিক্সে অনেক কিছু বুঝতে হয়, ম্যাথে অনেক কিছু জপতে হয়, মুখস্থ করতে হবে অনেক কিছু তোমার। সো ম্যাথটা খুবই সিরিয়াসলি তোমার শুরু থেকে ভালো মতো প্র্যাকটিস করতে হবে। ম্যাথে তোমার মেধা দিয়ে কোনো কাজ হবে না, মেধা দিয়ে অবশ্যই কাজ হবে, বাট মেধা একমাত্র জিনিসটা যেটা দিয়ে তুমি মেধা ভালো করতে পারবা। তোমার অবশ্যই একটা ট্রিমেন্ডাস মুখস্থ শক্তি থাকা লাগবে। ট্রিমেন্ডাস মানে ট্রিমেন্ডাস, যেভাবে তুমি রচনা মুখস্থ করতে, কিছু কিছু জায়গায় এইভাবে তোমার ম্যাথ থেকে কিছু সূত্র মুখস্থ করা লাগবে। ঠিক আছে? কিছু ম্যাথ আমরা করছি না ছোট থাকতে, করতে করতে একদম ঠোঁটের আগায় কলমের আগায় থাকতো, সরল আসছে দেখি কমন আনসার করে দিছি, তো ওইভাবে কিছু ম্যাথ তোমার থাকবে। তুমি অবশ্যই বুঝো কোন লাইন থেকে কোন লাইন কেমনি আসছে। স্টিল ম্যাথের ক্ষেত্রে মুখস্থ বলতে কি বুঝে তোমরা ভালো মতোই বুঝো আশা করি, তো সেইটা তোমাদের ম্যাথে লাগবে। আর ফিজিক্সে লাগবে তোমার, আমি যেভাবে বলবো সেভাবে আগাবা, তাহলে তোমরা বুঝবে ফিজিক্স আসলে তোমার কি দরকার। ফিজিক্সে মুখস্থ না, ফিজিক্সে তোমার দরকার হচ্ছে আসলেই বুঝে পড়া। যতটুকু আমি বলবো বুঝতে ততটুকু, এর বেশি না। বেশি বুঝতে গেলে আবার সমস্যা। তোমার আমি বললাম ঘর্ষণ হচ্ছে বাধা বল, ঘর্ষণ তোমাকে পড়াচ্ছে তোমার সিলেবাসে ম্যাক্রো লেভেলে, ম্যাক্রো লেভেল মানে উপরে উপরে পড়াচ্ছে, এইভাবে পড়াচ্ছে। তুমি চলে গেছো এটার ভিতরে অনুর সাথে কি হচ্ছে ইলেকট্রনের, তো সেটাতে গেলে তোমাকে অবশ্যই একটা স্পিরিচুয়াল সাপোর্ট দেওয়া উচিত, কারণ তুমি টোটালি সময় নষ্ট করতেছো তোমার এবং তোমার নিজের বেচের, নিজেরটা নষ্ট করতেছোই, বেচেরও সময় নষ্ট করতেছো। আননেসেসারি প্রশ্ন করলে আমি যেটা করবো বলে দেবো এটা তোমার লাগবে না, সেটা কোনোভাবেই এটা মিন করে না যে আমি এটা পারি না, আমি জাস্ট বেচের ব্যালেন্স নষ্ট করতে যাচ্ছি না। আর তুমিও ভালো করতেই 2 বছর পরে বুঝতে পারবা যে ওটা আসলে দরকার ছিল না, তখন তুমি বুঝতে পারবে এটা। বুঝতে পারছো? আর আননেসেসারি যত ভিডিও আছে যেগুলো অ্যাডভান্স টপিক, সেগুলো আমি আলাদা করে ইউটিউবে বানায় রাখবো, কারণ ওখানে তো আমার একটা পজিশন দরকার, নিজের ভ্যালু লাগবে না,
যে এই কঠিন টপিক যদি বুঝাইতে না পারে তাহলে আমার ভিডিও আছে, ইউটিউব চ্যানেল কি করবে? তো আমি ইউটিউব চ্যানেলে অনেক কঠিন কঠিন ভিডিও বানায় রাখছি, যেগুলো আসলে তোমার জীবনও লাগবে না। বানায় রাখছি কেন? অ্যাডভান্স ম্যাথ, কারণ চ্যানেলের একটা ওয়েট দরকার, যেখানে একটু কঠিন ম্যাথ থাকবে, সেটা একটা ওয়েট থাকে, এটা তোমাদের বুঝতে হবে। বুঝতে পারছো কি বলছি? সো এই ব্যালেন্সটা তোমাদের করতে হবে। দেখো আমি ব্যালেন্স করে তোমাদের বুঝাচ্ছি না, এগুলা আমার সব সাইডে তোমাদের বুঝাচ্ছি, তোমাদেরও তোমাদের গুলা বোঝা লাগবে, ঠিক আছে? আর আইসিটির ব্যাপারে যদি বলি, আমার আইসিটি ব্যাচ অনলাইন অফলাইন দুইটাতেই আছে। যদি কেউ চাও আইসিটি জয়েন করতে, আইসিটি আজকে থেকে মনে শুরু হবে না, আজকে ডেট দিয়েছিলাম আইসিটির, ও না সরি আইসিটি আজকে না, আইসিটি হচ্ছে মানে কালকে থেকে ক্লাস শুরু। আইসিটি অফলাইন ব্যাচ আছে, অনলাইন ব্যাচও আছে। কেউ যদি চাও আইসিটি জয়েন করতে, আইসিটি হচ্ছে এককালীন পেমেন্ট, ওটা জাস্ট জয়েন করার পরেই ওটা পেমেন্ট করেই যুক্ত হবে তোমার। আর ফিজিক্সটা তোমরা ক্লাস করো, 2-3টা ক্লাস করার পরে তারপর ঠান্ডা মাথায় চিন্তা করবা, ঠিক আছে? তাহলে আমাদের নেক্সট ক্লাস কবে? আজকে কি বার? বুধবার। নেক্সট ক্লাস হচ্ছে আমাদের আর শনিবার, ঠিক আছে? এর মধ্যে আমি যেটা এক্সপেক্ট করবো তোমাদের কাছ থেকে সেটা হচ্ছে তোমরা প্লেলিস্ট তো ক্লাসরুমে হোয়াটসঅ্যাপে দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া আছে প্লেলিস্ট, ওই প্লেলিস্ট থেকে যতগুলোই দেখছো আরো কয়েকটা দেখে আসবা, ঠিক আছে? এর বিষয়ে তোমাদের পড়া দিচ্ছি না। কোনো প্রশ্ন আছে কারো? প্রশ্ন নেই, ঠিক আছে। আচ্ছা, অ্যাপের কথা বলছো, প্লে স্টোরে গিয়ে লিখবা গুগল ক্লাসরুম, পেয়ে যাবা, ডাউনলোড করে রাখবা। বাকিটা আমি তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আসো না, হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি তোমাদের বাকিটা দিয়ে দিব, যা যা লাগবে দিয়ে দিব আমি, ঠিক আছে?